Well, are we on live? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আরেকটা নতুন ক্লাসে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে অনেকগুলো সময় কেটে গেছে। আ ঈদের আগে লাস্ট কবে দেখা হয়েছে আমার মনে নাই। ঈদের মাঝে তো একটা বিশাল বন্ধ গেল। তোমরা সবাই কেমন আছো? কি খবর বলো তো? ঈদ কেমন কাটলো? গরুর মাংস খেতে, খেতে কি অবস্থা? বা ছাগলের মাংস খাচ্ছ কিনা কেউ? তারপর কি সবাই সুস্থ আছো কিনা? এক্সাম তো সামনে চলে আসছে। সো কেমন লাগছে সবকিছু মিলে বলো? যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ঈদ গিয়েছে কোনরকম। ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ। বাট আরো ভালো যেতে পারত। আশা করি আরো ভালো যাবে সামনে। তোমাদের ঈদ কেমন গিয়েছে? অ্যান্ড কি অবস্থা? আমি সালামি ৳১০০ পেয়েছি মাত্র। এটা আমি প্রত্যেক ক্লাসে বলতেছি যে এর এর থেকে দুঃখজনক আর কি হবে? যারা নামাজের ব্রেক চাচ্ছ, না আজান তো মাত্র দিয়েছে। আমরা 10-15 মিনিটস পর দেই। ঠিক আছে? ১৫ মিনিট পর আমরা ১০ মিনিটের একটা নামাজের ব্রেক দিব। আমাদের ক্লাসটা ৫টা থেকে ৬:৩০। তো আমরা যদি ধরো ৫টা ১৫ থেকে ২৫ ব্রেকটা দেই, একটা সুন্দর ছোটখাটো একটা ব্রেকও হয়ে যাবে। ওকে? এই তো ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। দৃষ্টি ৳২০ পাইছে। তাহলে আমার দৃষ্টিকে দেখে মানে মনে হচ্ছে যে আমি তো ভালোই পেয়েছি না? ৳১০০ তো ভালোই। গরুর মাংস খেতে, খেতে পেটের ৯০ ভাগ মাংস হইছে এখন। তাই মির্জা। আমি আরো শুকিয়ে গেছি। আরো দুঃখজনক। মানে কি বলব? মানুষ নাকি কোরবানি ঈদে মোটা হচ্ছে। আপু আজ ইংরেজি পরীক্ষা ছিল অনিক চক্রবর্তী। খারাপ হয়েছে। কেন অনিক? কি খারাপ হয়েছে বলো? হ্যাঁ, রাফা আমি ঢাকাতেই ছিলাম। আমি ঢাকাতেই করি ইদানিং। আগে ৫-৬ বছর আগে নানু বাড়িতে যাওয়া হতো। গৌরব হবে। আমাদের আর্টিকালস এ ক্লাস হবে। রাফা বলছে, নিলয় বলছে যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যারা সালামি বলছো, এত টাকা পেয়েছো তারা আমার সাথে শেয়ার করো। পড়াশোনার যুদ্ধে হেরে যাচ্ছি কি করব? শাহেদ কিভাবে হেরে যাচ্ছ? তুমি ক্লাস করছো এখন তুমি জানতে চাচ্ছ যে তুমি কিভাবে আরো ইমপ্রুভ করবা তাহলে কোথায় হেরে গেলা? তুমি তো ভালোই করছো। যদি এমন হতো তুমি দেখতে পাচ্ছ যে তুমি খারাপ করছো, তোমার যায় আসে না করলে করছি। তাহলে আমি বলতাম তুমি হেরে যাচ্ছ। তুমি তো ভালোই করছো। হুসাইন বলছে, "আজ ১ম দেখলাম আপনাকে। তোমাদের যদি সবার সাথে অনেকের সাথে যদি আজকে আমার ১ম ক্লাস হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এগেইন অ্যান্ড ওয়েলকাম।" কমন পড়েনি। কি কমন পড়েনি? তোমার কি ইংলিশ ফার্স্ট পেপার ছিল না সেকেন্ড পেপার ছিল? আমাকে বলো তুমি। পুরা ডিটেইলস একটা টেক্সটে লিখো। মানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি। অনেকে কি করে, ধরো এক্সামের আগে আপুকে মেসেজ দেয়। "আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা প্রশ্ন ছিল।" তো আমি ধরো টেক্সট যখন সিন করি তখন বলে, "আপু এক্সাম শেষ হয়ে গেছে।" ধরো স্বাভাবিকভাবে আপু একটু ব্যস্ত থাকা হয়। রাতে দেখার পরে বলে, "আপনি এখন রিপ্লাই করলেন, এখন তো আমার আর হেল্প লাগবে না। এক্সাম তো শেষ।" তো আমরা কি করব? আমাদের যত কোয়েরিজ সব একটা টেক্সটে লিখে দিব। ঠিক আছে? তাহলে হয় কি? ধরো আমি প্রশ্ন দেখলাম, বুঝলাম তোমার প্রশ্ন কতটা ইম্পোর্টেন্ট, কত দ্রুত রিপ্লাই করতে হবে সেটাও বুঝলাম। তো আমরা যেকোনো কথা একটা টেক্সটে লিখে দিব। ওকে? সো আমরা যেহেতু অনেকেই মোটামুটি জয়েন করে ফেলেছি অলমোস্ট 250 পিপল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা মূলত যে টপিকটার উপর পড়াশোনা করব সেটা হচ্ছে রাইটিং পার্ট। যেখানে তোমার পড়ার কিছু নাই বাট বোঝার অনেক কিছু আছে, মনে রাখার অনেক কিছু আছে। বিফোর দ্যাট যদি আজকে কেউ আপুর ক্লাসে নতুন থাকো এবং ঈদের একটা বিশাল ছুটিতে তোমরা যদি আমাকে ভুলে গিয়ে থাকো, আমার নাম চেহারা, আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী অ্যান্ড আমি তোমাদের সাথে আজকে রাইটিং ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। সো প্রথমত তোমাদেরকে একটা কথা বলবো, নামাজের বিরতি দিব, আমরা হচ্ছে 15 মিনিটস পরে দিব। ঠিক আছে? সো ফার্স্টলি আমরা একটা কাজ করব আজকে। আমরা যারা কোয়েশ্চেন করছি, অনেকগুলা কোয়েশ্চেন। সো আমরা কিন্তু বলি না যে আপু সবার প্রশ্ন পড়ে, আমার প্রশ্ন পড়ে না। আমার সাথে মনে হয় উনার কোনো একটা দুশমনি আছে। হতে পারে আমি ব্রাজিল সাপোর্টার, আপু আর্জেন্টিনা সাপোর্টার দেখে আমার প্রশ্ন পড়ে না। তো এরকম প্রশ্ন তোমরা বলো না এসব কথাবার্তা? আজকে আমরা যারা ইংরেজিতে প্রশ্ন করব, আপু হচ্ছি তাদের প্রশ্নগুলো তাড়াতাড়ি পড়বো। আগে পড়বো। যারা ইংরেজিতে প্রশ্ন করব। ঠিক আছে? সো যারা কোয়েশ্চেন করতেছি, তোমার ইংরেজি ভুল হোক, তোমার ইংরেজি ছ্যাড়া-বেড়া হোক, তারসিরা হোক, কোনো সমস্যা নাই। আমি বুঝলেই হইছে। ঠিক আছে? বানান ভুল হোক, নো প্রবলেম। সো আমাদের এই যে থ্যাংক ইউ। রাফি লিখছে, "সিওর ম্যাম।" থ্যাংক ইউ যে অনেকে অলরেডি খুশি হয়ে গিয়েছে। দ্যাটস সো সুইট। সো আমাদের যত প্রশ্ন আছে, ভুল ইংরেজি হোক, ছ্যাড়া-বেড়া হোক, মাথা নষ্ট হোক, কোনো সমস্যা নেই। আই এম ফাইন উইথ ইট। বাট প্রশ্নটা আমরা ইংরেজিতে লিখব। যেমন আমরা কিছু না বুঝলে বলতে পারি হচ্ছে, "প্লিজ রিপিট", "I haven't understood", "I didn't understand", যেটা লিখি আমরা লিখি। ঠিক আছে?
ইয়েস, শাহানা ইংরেজিতে কোয়েশ্চেন করা যাবে। যারা লিখছো হাউ আর ইউ? আই এম ফাইন শুকর আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ গাইস? অলরাইট। এখন আজকে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। কেন জানো? এই যে আজকের যে টপিকটা রাইটিং পার্টটা, এটা কিন্তু আমরা সারা বছর পড়ি না। কয়জন আছো বলবা যে আপু আমি এক্সামের আগে রাইটিং ধরে দেখছি? তোমরা বিলিভ করবা আমি এক্সামের আগের দিন রাতে রাইটিং পার্ট ধরতাম। তো কেন? কারণ রাইটিং আমাদের সারা বছর ওভাবে পড়া হয় না। তো যখন আপু হচ্ছে রাইটিং এর ক্লাসে রাইটিং এর প্যাটার্ন গুলো বোঝাবো, কোনটার পর কোনটা লিখতে হয়, কিসের পর কি আসে এগুলো বলবো, তখন কিন্তু ভালো মতো শুনে নিতে হয়। তাহলে তোমার আর ফলো করাই লাগবে না। এক্সামের আগে একবার দেখে গেলেই হয়ে যাবে। ঠিক আছে? রাইটিং পার্ট বলতে আপু আমরা কি বুঝি? সরি গাইস। সো ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের শুরুর অংশগুলো কিন্তু থাকে গ্রামার। আর্টিকেলস আসে, প্রিপোজিশন আসে, ক্লজ, হ্যান ত্যান অনেক কিছু আসে। পরে যে অংশগুলো আমাদের লিখতে হয় সেগুলো হচ্ছে আমাদের কি আসে? রাইটিং পার্টে আসে। আমি একটু অনেকের কমেন্টটা পড়ি। অনেক বলছে ১ম পত্র পরীক্ষায় কোনো কিছু কমন পড়েনি। কি কমন পড়বে? অনেক আমাকে এটা বলো। শুধুমাত্র প্যারাগ্রাফ তাও ঠিকমতো দিতে পারিনি। এখন বুঝছি না কি করব। ইংরেজিতে কমন পড়ার মতো কি কিছু আছে? কখনো কি এমন হয় যে এমসিকিউ গুলা করে গেছো এক্সাক্টলি ওগুলা আসে? না। যেই গ্রামার আমি তোমাকে এখানে যেই ভাবে যে একটা তোমাকে আমি সলভ করাচ্ছি ন্যারেশন ওটাই কি এক্সাক্টলি কখনো এক্সামে আসে? আসে না। তাহলে আমাদের ইংরেজিতে কমন পড়েনি এটা আবার কেমন প্রশ্ন? আমরা ১ম পত্রে কি করব? আমরা হচ্ছি মডেল কোয়েশ্চেন গুলো দেখে যাব, বোর্ড কোয়েশ্চেনস গুলো দেখে যাব, বারবার প্র্যাকটিস করে যাব। সো দ্যাট যখন আমাদের লিখতে দিবে তখন আমরা ফাস্ট স্মুথলি লিখতে পারি। ঠিক আছে? ১ম কথা প্র্যাকটিস করতে হবে। তোমরা স্পোকেন ইংলিশ বলো, তোমরা রাইটিং বলো, যেটাই বলো। তোমরা অনেকে প্রশ্ন করো না যে, "আপু ইংরেজি লিখতে পারি, বলতে ভয় লাগে।" ট্রাস্ট মি, অনুশীলন, চর্চা এগুলো ছাড়া ইংরেজি শেখার, বলার, লেখার কোনো ওয়েই নাই। কোনো ট্যাবলেট নাই যে আমি খাবো, আমি কালকে থেকে ইংরেজি বলবো। এরকম নাই কিছু। আনফরচুনেটলি থাকলে ভালো হতো। আমরা শিখর বক্সে সেল করে দিতাম, শিখো ট্যাবলেট। কিন্তু এরকম কিছু তো নাই। সো আমার এক্সামে কমন পড়ার জন্য মানে কমন এইসব টার্ম অ্যাকচুয়ালি আমি ব্যবহার করি না। কারণ কমন কি আসবে না আসবে আমি তো জানি না। আমি তো বাবা দিবা না যে যেটা বলবো ওটা চলে আসবে। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গ্রামার অনেক বেশি প্র্যাকটিস করব। কোথা থেকে করব? শিখো প্র্যাকটিস বুক আছে। তোমরা প্রত্যেকেই বাসায় নবদূত, অ্যাডভান্স লার্নার কিছু না কিছু তো কিনেছো। ওটার পেছনে দেখবা অনেক প্র্যাকটিস করার জন্য মডেল কোয়েশ্চেন কোটি আছে। বোর্ড কোয়েশ্চেনস আছে। তুমি ধরো সব শেষ। তোমরা এখন ChatGPT কিডস। তোমরা ChatGPT গুগল করো তো প্রশ্ন আরো বেশি বানায় ফেলতে পারো। আপুর থেকে দ্রুত তো তোমরা বানাতে পারো। এভাবে তুমি প্র্যাকটিস করতে তুমি দেখো যেই মডেল কোয়েশ্চেন সলভ করতে তোমার শুরুতে 10 মিনিটস লাগতো, সেটা পরে তোমার সলভ করতে 5 মিনিটস লাগবে। তো দিস ইস আ ইমপ্রুভমেন্ট, রাইট? ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, আর ভোকাবুলারির কথা যেটা বলছো, ভোকাবুলারি হচ্ছে শব্দ ভান্ডার। বাংলা বলো, ইংরেজি বলো, কখনোই তো আমি কোনো ভাষার সকল ভোকাবুলারিজ একসাথে শিখে শেষ করতে পারবো না। ডেইলি কিছু শিখি। সেটা মনে রাখার ওয়ে হচ্ছে গল্প আকারে শিখো, হ্যাঁ? এবং ওই জিনিসটা তুমি ব্যবহার করো। তুমি তোমার প্রাত্যহিক কনভারসেশনে বলো বা তুমি কথা বলতেছো, তুমি ওটা ব্যবহার করো। ওই যে কিছু বাসায় প্লেট কাপ থাকে না আম্মু রেখে দেয় যে মেহমানের জন্য? ওরকম করো না। যে এই ওয়ার্ডটা শিখে রাখলাম ইভেনচুয়ালি মানে হচ্ছে ফাইনালি অবশেষে এই ইভেনচুয়ালি ওয়ার্ডটা আমি তখন ব্যবহার করব যখন আমার কারো সাথে দেখা হবে। দরকার নাই। তুমি তোমার রেগুলার কনভারসেশন এ ব্যবহার করো। ওকে? এই যে অনেক বলছে সব মডেল কোয়েশ্চেন মুখস্থ করি। এটা করা যাবেই না। ইংরেজি মুখস্থ করা হচ্ছে একদম কবিরা সগীরা সকল ধরনের গুনাহ। এটা করাই যাবে না। ইংরেজি মুখস্থ করে জীবনও শেষ করতে পারবা না বাবা। সো আমরা মুখস্থর দিকে যাবোই না। ঠিক আছে? অলরাইট। সায়ন্তিকা প্র্যাকটিস করলেই পারবো। কিন্তু যারা হচ্ছে বাংলায় কমেন্ট করছো আমি পড়ব না। কি প্রশ্ন করেছো আয়েশা? I was talking to you guys, that's why আমি দেখিনি। সো আমরা যে রাইটিং পড়বো, আজকে আমাদের রাইটিং এর পার্ট কি আছে দেখো। প্যারাগ্রাফ, প্রথমত আমরা দেখব প্যারাগ্রাফ আমরা কিভাবে আরো বেটার ভাবে লিখতে পারি। প্যারাগ্রাফ কিভাবে আসে। কোন টাইপের প্যারাগ্রাফ আমরা কিভাবে অ্যান্সার করব। ঠিক আছে? ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন। ফর্মাল ইনফর্মাল মানে আমরা জানি? ফর্মাল। ধরো মানে আমি যদি আমার কথা বলি, আমার আব্বুর সাইডের কাজিন আর আম্মুর সাইডের কাজিনের কথা যদি বলি, তো আমার বাবার সাইডের যে কাজিনরা আছে, ওরা আমার চেয়ে বয়সে অনেক বড়। অনেক বড়। ধরো ওদের বাচ্চারাই আমার চেয়ে বড়। তাহলে বুঝতে পারছো যে ওরা আমার চেয়ে কত বড়। তো
তো ওদের সাথে দেখা হলে আমি কি বলি? "আসসালামু আলাইকুম, কি অবস্থা?" আমাকে দেখলে জিজ্ঞাসা করবে, "তোমার পড়াশোনা বা কি করছো না করছো?" এসব। এই যে একটা কথা বলার মানে এই যে আমি যে সম্পর্কটা আমরা একে অপরের সাথে শেয়ার করি, এটা একটা ফরমাল রিলেশনশিপ, প্রফেশনাল একটা রিলেশনশিপ। কিন্তু যখন আমার আম্মুর সাইডের কাজিনের সাথে দেখা হয়, তো আমরা সবাই সমবয়সী। দেখা হওয়া মাত্র একটা চড় লাগায় দিচ্ছি। ও আমাকে একটা থাপ্পড় দিচ্ছে, আমার বোন, কাজিন সিস্টার। সো এই যে একটা সম্পর্ক সেটাকে আমরা বলছি ইনফরমাল। বাংলায় বললে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। ঠিক আছে? সো ফরমাল লেটার কোনটা? যেটা হচ্ছে তুমি ধরো তোমার প্রিন্সিপালকে লিখছো বা তুমি কোনো মেয়রকে লিখছো বা তুমি তোমার হেডমাস্টারকে লিখছো, স্কুল, কলেজ রিলেটেড এরকম কিছু লিখছো, তখন সেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন, দরখাস্ত। আর ইনফরমাল যেটা তোমরা চাইলে আপুকে লিখতে পারো যে অনেকে লিখেই তো যে আজকে আমাদের স্কুলে মানে আমাদের 6, 7, 8 এর স্টুডেন্টরা পাঠায় না যে আপু আজকে আমাদের স্কুলে এই প্রোগ্রাম হয়েছিল। আমি এই অনুষ্ঠানে এটা জিতেছি, এই করেছি, ওই করেছি। তো এই যে আমরা যে ইনফরমাল যদিও এখন তো হচ্ছে তোমার মেসেজিং এর যুগ চলে আসছে। আনফরচুনেটলি আমরা এখন চিঠি কাউকে পাঠাই না। কিন্তু আগে চিঠি ধরো আমি আমার বন্ধুকে বা বান্ধবীকে পাঠালে কি আজাইরা কথাবার্তা লিখতাম না? যে কালকে কি হয়েছে জানিস? টাঙ্কি থেকে ভেঙে আমি ম্যানহোলে পড়ে গেছি। এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। আজাইরা ইনফরমেশন দিয়ে আমার চিঠি ভর্তি থাকতো। সেটা হচ্ছে ইনফরমাল লেটার। ঠিক আছে? ইমেইল। ইনফরমাল অ্যান্ড ফরমাল যেকোনোভাবেই আসুক, ইমেইলটা এখন অনেক বেশি চলে। আমরা Gen Z অনেক বেশি ইমেইল ইউজ করি। লেটার অ্যাপ্লিকেশন তো করিই না। সো ইমেইলটা আমরা দেখে নিব। অ্যান্ড ফাইনালি সিভি বা রিজিউম। সিভি মানে কি জানো? কারিকুলাম ভিটা। ধরো হচ্ছে তোমার বায়োডাটা অনেকে আমরা বলে থাকি। তোমার পুরো ডিটেইলস। তুমি কোনো জবের জন্য আসবা, তখন তোমার একটা সিভি জমা দিতে হয়। যেখানে তোমার সব ডিটেইলস থাকে। তোমার বাসা, বাড়ি, এই সেই পড়াশোনা, এক্সপেরিয়েন্স এভরিথিং। সো আমরা এই যে এখানে যা আছে এগুলো সবগুলো হচ্ছে আজকে আমরা ইনশাআল্লাহ শিখবো যে কিভাবে লিখতে হয়। তো যারা বলছো যে আপু ফ্লো চার্ট অ্যান্ড গ্রাফ এন্ড চার্ট এগুলো কিন্তু বাবা ফার্স্ট পেপার। আমরা আজকে সেকেন্ড পেপারের রাইটিং পার্টে আছি। ইনশাআল্লাহ ভেরি সুন ফার্স্ট পেপারের রাইটিং পার্টটাও আমরা দেখে ফেলবো যে কিভাবে কি করি। ঠিক আছে? তাহমিনা ফাইন তাহলে তুমি ওই পর্যন্ত দেখো। ওকে? ইউর ওয়েলকাম আশরাফুল। কিন্তু আমি তোমাদেরকে যে কয়েকটা কথা বলবো, যেহেতু আমাদের আর 2 মিনিটস আছে এরপরেই আমরা শুরু করি নামাজের বিরতির পর। ১ম কথা হচ্ছে ইংরেজি মুখস্থ করার চেষ্টা করো না। তোমরা এখন এইচএসসি তে উঠে গেছো। সো ডেফিনিটলি আমাদের রেসপনসিবিলিটি অনেক বেশি। আমরা এখন একটা প্যারাগ্রাফ দেখে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে লিখে ফেলবো। উই ক্যানট ডু দ্যাট। এট লিস্ট এখন এটা করতে পারি না। কয়েকদিন পর অ্যাডমিশন সিজন আসবে। তুমি এভাবে কয়টা মুখস্থ করে শেষ করবা? সেকেন্ড থিং তোমাদের অন্যান্য সাবজেক্টের উপর আমাদের এত বেশি ফোকাস থাকে, আমরা ইংরেজির উপর না একটু কম ফোকাস দেই বা আমরা একটু কম প্র্যাকটিস করি। কিন্তু তোমার মনে রাখতে হবে ইংরেজি যদি তুমি যত বেশি কম প্র্যাকটিস করবা তত ভুলে যাবা। তুমি কেন? আমি বুড়া মানুষ, আমিও ভুলে যাবো। তাই না? আমি রেগুলার পড়াচ্ছি বাট আমি যদি প্র্যাকটিসে না থাকি যে কেউ ভুলে যাবে। সো প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি তোমাকে রিটেন পার্টে হেল্প করতে পারি। যে দাও তোমাকে কিছু প্যারাগ্রাফ দাগিয়ে দেই, দাও তোমাকে কিছু অ্যাপ্লিকেশন আমি বলে দেই কোনটা ইম্পোর্টেন্ট। কিন্তু গ্রামার পার্ট কি কেউ কাউকে হেল্প করতে পারি? পারি না তো। তাই না? সো গ্রামার কিভাবে করব? তোমাদেরকে আপু টাইপ মানে ইয়েও বলে দেই, টেকনিকও বলে দেই। গ্রামার কি করবা? ধরো তুমি ক্লাসে বসছো। আমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস করাচ্ছি। ১০০ টা রুলস। তুমি রুলস দেখে তোমার মাথা মনে করো ডান পাশের তার ছিঁড়ে গেছে। যে ১০০ টা রুলস আমি কিভাবে মনে রাখবো? তাই না? এখন ২০ টা পড়ানোর পর তোমার ঘুম ধরে গেছে। যে আরো ৮০ টার ক্লাস আমি কিভাবে করব? এই ক্ষেত্রে করব কি আমরা, ফার্স্ট এ আমি একটা খাতা নিয়ে যখন তুমি একটা রুলস মানে ধরো টিচার রুলস বলতেছে, স্বাভাবিকভাবেই তোমার বোঝার ওয়ে আরেকজনের বোঝার ওয়ে কিন্তু ডিফারেন্ট হবে। তুমি নিজে যেভাবে বুঝতে পারো তুমি সেভাবে লিখে রাখবা। ধরো আমি না খুব শর্টকাটে নোট করি। মানে আমার নোট খাতা দেখলে তোমার মনে হবে যে কি বলবো এটা কোনো নোট খাতা না। মানুষ তো নোট খাতায় অনেক ডিটেইলস লিখে। আমি খুবই শর্টকাট লিখে রাখি। যেই শর্টকাট আমার মনে থাকবে সেটা যেভাবেই মনে থাকুক। এটা আমার বোঝার সুবিধার্থে। আমরা এভাবে নোট করে রাখবো। তারপর যখন এক্সারসাইজ করতে বসি আমি ওই নোটটা দেখে করি। তো তোমার প্রশ্ন আসে না আপু দেখে করে কি লাভ? অনেক লাভ। ১ দিন দেখে করি, ২ দিন দেখে করি, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন। ট্রাস্ট মি 1 উইক পর আমার আর দেখার দরকারই হয় না। প্র্যাকটিস করতে ওই রুলস গুলো অটোমেটিক্যালি মাথায় আটকে যায়। আমাদের হিউম্যান ব্রেইন এভাবেই কাজ করে। তুমি একটু প্র্যাকটিস করো না। রুলস দেখেই করো তারপর তোমার আর লাগবে না। ঠিক আছে? এভাবে করে দেখো, একটা টপিক করে দেখো। আমি তোমাকে বলতেছি না পুরো ইংলিশ করো। একটা টপিক তুমি আপুর কথা মতো করে দেখো। ৭ দিন প্র্যাকটিস করো দেখে। তারপর আমাকে জানিও যে তোমার কমন পড়ছে কি পড়ে নাই। ঠিক আছে? মেহজাবিন বলছে, "বাংলায় মুখস্থ করতে পারি না, ইংরেজি মুখস্থ কিভাবে করব?" মেহজাবিন, কখন আমি বললাম ইংরেজি মুখস্থ করতে? বলো। কখন? এই যে তুমি নিজে প্যারা খাচ্ছ? অলরাইট দেখো,
আমাদের এখন হচ্ছে ৫টা ১৫ বাজে। আমরা ঠিক ওয়াও! এটার অবস্থা তো আমার মতো। দাঁড়াও একটু দেই। এখন হচ্ছে ৫টা ১৫ বাজে। আমরা ঠিক হচ্ছি কয়টায় আসবো বলো? ৫টা ২৫ মানে ৩০ এর মধ্যেই সবাই চলে আসো। ঠিক আছে? ১০ মিনিটস থাকুক। আসরের নামাজে অত বিরতি লাগে না। এর মধ্যে সবাই চলে আসো। সি ইউ অল আফটার 10 মিনিটস ইনশাআল্লাহ। সবাই অবশ্যই চলে এসো। এক্সাম সামনে। রাইটিং পার্ট নিয়ে আমাদের খুব একটা আলোচনা হয় না। দেখা হবে ১০ মিনিট পর। বাই।
হ্যালো এভরিওয়ান, আম ব্যাক। তোমরা সবাই ফেরত এসছো কিনা? নাকি বায়তুল মোকাররমে নামাজ পড়তে গিয়ে হারায় গেছো? আশা করি সবাই ফেরত চলে আসছো, তাই না? সবাই বলছে যে ইয়েস আম ব্যাক, ইয়েস ব্যাক, নাইস। এবং যারা এখনো বাংলায় কমেন্ট করছো কেন? আমাদের আজকে ক্লাসের রুলস কি ছিল? যে আমরা হচ্ছে আজকে ভুল হোক, ভাঙাচোরা, তারছিড়া যেমন ইংরেজিই হোক কিন্তু আমরা ইংরেজিতেই কমেন্ট করব। আমাদের আজকে এটা রুলস ছিল না? হাই, ইয়েস, ওয়েলকাম ব্যাক। ওকে। সো আমরা আজকে কথা বলছি হচ্ছে কি নিয়ে? আমরা আজকে কথা বলছি রাইটিং পার্ট নিয়ে। ঠিক আছে? এখন আসো আমরা ফার্স্টে প্যারাগ্রাফে চলে আসি। ১ম কথা, তোমরা আজকের ক্লাসটা একটু বোঝার চেষ্টা করো। যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেটা নোট ডাউন করে রাখার চেষ্টা করো। অযথা লেখার কিন্তু ওরকম কিছু নাই। ঠিক আছে? সো প্যারাগ্রাফ বলতে আমরা মূলত কি বুঝি? যেটা আমরা প্যাসেজ আকারে লিখি। ১ম এ আমরা যে ভুলটা করি প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমরা প্যারা দিয়ে দেই। ওর নামের মধ্যে প্যারা আছে দেখে কিন্তু প্যারাগ্রাফে প্যারা হয় তা না। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আপু একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ কয় পেজ লিখতে পারি? তুমি ৩.৫ পেজ লিখতে পারো। যদি এর চেয়ে বেশি পারো ৪ পেজ লিখতে পারো। আর যদি এর চেয়ে কম পারো 2.5 পেজ লিখতে পারো। কিন্তু পারো না, কোনো আইডিয়া নাই, ভুলভাল প্যারাগ্রাফ লিখতে যেও না। ধরো অ্যাজ আ টিচার আমি যখন কোনো খাতা চেক করি, আমি যখন দেখি মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একটু দুঃখজনকভাবে হলো এরকম যে আমরা যে বেশি লিখে তাকে একটু বেশি মার্কস দেওয়াটা পছন্দ করি। সে বেশি এফোর্ট দিয়েছে, সে বেশি লিখেছে। কিন্তু আবার এমন না যে শুধু বেশি লিখলেই হলো। অযথা আজাইরা irrelevant কথাবার্তা আমরা লিখব না। প্লিজ। তুমি কি করবা? প্যারাগ্রাফটা কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই যদি। সো একটা প্যারাগ্রাফে দাঁড়াও। আমরা একটা প্যারাগ্রাফকে কয়েকটা প্যাটার্নে ভাগ করব। ঠিক আছে? প্যাটার্ন বলতে ধরো প্যারাগ্রাফ গুলা কিভাবে আসে না আসে। সো ফার্স্টলি আমরা প্যারাগ্রাফ বলতে কি বুঝি? এই যে আমরা প্যারাগ্রাফ বলতে কি বুঝি? একটা সার্টেন টপিকের উপর আমার হচ্ছে ওই প্যারাগ্রাফটা লিখতে হয়। একটা বর্ণনামূলক কিছু লিখতে হয়। তুমি প্যারাগ্রাফের ১ম এই এমন একটা সেন্টেন্স লিখবা, যেই সেন্টেন্স পড়ে আমার আইডিয়া হবে যে পুরো প্যারাগ্রাফটা কিসের ওপর। আমার কথাটা বুঝেছো কিনা? আমি বলেছি ধরো তুমি ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখতেছো, বৃক্ষরোপণ। তুমি ১ম লাইনটাই এমনভাবে লিখবা, ওই লাইনের মধ্যে আমি যাতে ওই লাইনটা পড়ে বুঝতে পারি যে আমার পুরো প্যারাগ্রাফটা ওই ট্রি প্ল্যান্টেশন এর উপরেই লেখা হয়েছে বা ট্রি প্ল্যান্টেশন। ফর এক্সাম্পল আমি লিখতে পারি, ট্রি প্ল্যান্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ অ্যাট র‍্যান্ডম। যে randomly জাস্ট গাছপালা কেটে ফেলা। বা আবার আমি তোমাকে বললাম যে তুমি কি নিয়ে লিখবা? তুমি ডিফরেস্টেশন নিয়ে লিখবা যে গাছ কেটে ফেলা। হ্যাঁ, আচ্ছা আমি ট্রি প্ল্যান্টেশন কাটিং ডাউন বললাম কেন? সরি, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ এট র‍্যান্ডম। আর ট্রি প্ল্যান্টেশন মানে কি? প্ল্যান্টিং ট্রিজ। সো এই যে আমরা একটা কথা বললাম, তখন আমরা সেটা কি করব? ১ম এই লিখে দিব। যাতে করে আমি পুরো প্যাসেজটা বুঝতে পারি। ঠিক আছে? সো এই যে আমরা ফার্স্ট এ যে লাইনটা লিখি সেটাকে হচ্ছে আমরা বলি টপিক সেন্টেন্স। এটা তুমি ২-৩ টা লাইন বা ১-২ টা বাক্যে মূল টপিকের ডেফিনিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যেই ব্যাপারে তুমি প্যারাগ্রাফটা লিখছো, ১ম এ একটা আইডিয়া দিয়ে দিবা। ওকে? টপিক সেন্টেন্সে আমরা কি করি? মেইন টপিকের ডেফিনিশন বলি। টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করি। ভালো দিক, খারাপ দিক সবই উঠে আসে আলোচনায়। ধরো তুমি মোবাইল ফোন নিয়ে লিখতেছো। মোবাইল ফোনের অবশ্যই অনেক ভালো দিক আছে। আবার এট দ্য সেম টাইম খারাপ দিকও আছে। সো যখন একটা প্যারাগ্রাফ লিখতেছো, ভালো দিক, খারাপ দিক দুটোই আসবে। ইতিবাচক দিক লিখার ক্ষেত্রে এনকারেজিং বা উৎসাহ দেওয়া, নেতিবাচক দিক লিখার ক্ষেত্রে অ্যাওয়ারনেস। ইতিবাচক পজিটিভ সাইড গুলা লিখার সময় বাকিদেরকে আমরা এনকারেজ করব যে এটা করো, এটা করো, এটা তো ভালো দিক আছে। আর নেতিবাচক নেগেটিভ পচা জিনিসগুলো লেখার সময় আমরা অ্যাওয়ারনেস লিখবো। অ্যাওয়ারনেসটা কি আপু? সচেতনতা। যে এই কাজগুলো না হওয়ার জন্য বা না করার জন্য আমরা কি করতে পারি। যেমন দেখো এখন কিন্তু ডেঙ্গু মশা অনেক বেড়ে গেছে। মানে ডেঙ্গু, অনেকের ডেঙ্গু হচ্ছে। খুবই পচা রোগ। অফকোর্স উই অল নো। সো যদি কারো হয়ে থাকে সে তো জানোই কত পেইনফুল। তো এখন ধরো তুমি ডেঙ্গু নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছো, তখন ডেঙ্গু কেন হয়? মশা তো আকাশ থেকে মানে উঠতেছে ঠিক আছে, তো আকাশ থেকে পড়ে না। আমরা এই আশেপাশে ময়লা ডোবা এরকম পানি-টানি রাখি, সেখান থেকেই তো মশার উপদ্রবটা বাড়ে। সো যখন এই যে আমি নেগেটিভ পার্ট গুলো লিখছি, পাশে আমি লিখে দেই যে কি করা উচিত, কিভাবে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত। ঠিক আছে? মারুফা, সচেতনতা মানে কিভাবে এটা প্রিভেন্ট করা যায়, রোধ করা যায়, থামানো যায়। তুমি প্রবলেম লিখবা, তোমাকে সলিউশন লিখতে হবে। ওকে? এখন দেখো, আমরা একটু যদি দেখি সামাজিক সমস্যা।
মানে আমাদের সোশ্যালি যে প্রবলেমগুলো আমরা ফেস করি, সেগুলোর উপর কি প্যারাগ্রাফ আছে? এনভায়রনমেন্ট পলিউশন কি হয়? এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে তোমার পরিবেশ দূষণ, এয়ার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডেঞ্জার্স অফ স্মোকিং, আর্সেনিক, ব্রাইবারি মানে বুঝছো? সুদ, চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, করাপশন মানে দুর্নীতি, পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা, সুপারস্টিশন মানে কি? কুসংস্কার। অনেকে আছে না কুসংস্কারে বিশ্বাস করে, কালো বিড়াল হাঁটে গেছে এখন আর যাওয়া যাবে না, এক্সামের দিন সকালে ডিম খাওয়া যাবে না, এই যে উল্টাপাল্টা কথাবার্তা, এগুলোকে আমরা বলি হচ্ছে সুপারস্টিশিয়াস, কুসংস্কারে বিশ্বাসী, আর সুপারস্টিশন মানে কুসংস্কার। সো এখানে যে টপিক গুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোনো প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখবো? প্রথম প্রশ্ন, তোমরা আগে বলো মুখস্থ কি করব? না, তো মুখস্থ কিন্তু করব না। এটা আজকে আমাদের ফার্স্টে পিঙ্কি প্রমিস। শুরুতে আমরা ক্লাসের শুরুতে এটা আমরা ডিল করছি। তো দেখো, যে কোনো সামাজিক সমস্যা নিয়ে লিখতে গেলে আমরা ফার্স্টে লিখবো ড্যাশ ইজ আ সিরিয়াস এন্ড হার্মফুল প্রবলেম। এখানে যেই প্রবলেম গুলাই লেখা ছিল, প্রত্যেকটা সমস্যাই অত্যন্ত ভয়াবহ এবং ধরো সিরিয়াস, রাইট? সো আমরা ফার্স্টে লিখতে হবে ড্যাশ ইজ আ সিরিয়াস এন্ড হার্মফুল প্রবলেম, অত্যন্ত ভয়াবহ সমস্যা। It is not only a common matter for our country but also for other countries too. দেখো, environment pollution শুধু বাংলাদেশে হলেই সমস্যা, বাইরের দেশে হলে সমস্যা না এমন তো না। তো দেখো, তুমি কিন্তু একটাকে কপি করে এটাকে রেখে এটার আদলে সবগুলো লিখতে পারো। আমার কথা বুঝতেছো কিনা? স্ক্রিনশট নিবা? নাও, নাও। ওকে। Day by day it is going out of our control which is highly alarming. Highly alarming মানে হচ্ছে অনেক বেশি তোমার, মানে এটা একটা সমস্যা হয়ে যেতেছে। এটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, যে জিনিসটা আরো বিপজ্জনক। Keeping this problem we cannot imagine a peaceful and happy life. এই প্রবলেমটা রেখে আমরা একটা সুস্থ, স্বাভাবিক, সাধারণ, শান্তিপূর্ণ জীবন আশা করতে পারি না। Dash is difficult to eradicate totally from the society. Eradicate মানে হচ্ছে রিমুভ করা, সরায় ফেলা। একটা সমস্যা সহজেই তো, মানে এত বড় একটা প্রবলেম তো আমি চুটকি বাজাবো আর এটা তো ইয়ে হয়ে যাবে না, সলভ হয়ে যাবে না, তাই না? However, we must try to mitigate this issue at any cost. Mitigate মানে মিটিয়ে ফেলা। Without removing this acute problem, এই সমস্যাটা একদম তুমি রিমুভ করা ছাড়া people cannot get relief. মানুষ স্বস্তি বা শান্তি পাবে না। Everybody wants a good solution for this issue. Besides, government should come forward to overcome this scenario. গভর্নমেন্টের কি করা উচিত? সামনে যাওয়া উচিত, মানে এগিয়ে আসা উচিত। এখন ঠিক আছে, এটা লেখা আছে, বাট আমি তোমাদেরকে একটা সাজেশন দিব। এটা এখানে স্লাইডে না, আপুর মতো করে দিব। ধরো আমি হলে এই জিনিসটা কিভাবে সাজাতাম, তোমাদেরকে কিন্তু আপুরা আমরা টেকনিক বা ডেমো দিয়ে দিচ্ছি যে একটা আদলে সবগুলো লিখতে পারো। কিন্তু মানে আমার পার্সোনাল সাজেশনটা শোনো। ধরো we are talking about লোডশেডিং হিয়ার। হ্যাঁ, আমরা লোডশেডিং নিয়ে পড়াশোনা করতেছি। এখন লোডশেডিং কি? দেখো, মুখস্থ করার কিছু নাই। লোডশেডিং কি? কারেন্ট চলে যায় ধুপধাপ, তাই না? হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি? লোডশেডিং বলতেছি। প্রথমে তুমি সংজ্ঞা দিয়ে দিলা। লোডশেডিং কেন হয়? তাই না? লোডশেডিং কেন হয় সেটা তারপর তুমি লিখলা। তারপর তুমি লিখলা লোডশেডিং হওয়ার ফলে কি প্রবলেমস হয়? কত সমস্যা হয়? সিরিয়াল দেখতে পারি না এগুলা? তারপর কি আয়রন করতে গেছি, জামা আয়রন করতে পারি না এগুলা? নাকি আমরা কি বলতে পারি যে লোডশেডিং এর ফলে অনেক গরম থাকে, বাচ্চারা অসুস্থ, হসপিটাল অনেক বেশি প্রবলেম হয়। তাই না? এরকম আমরা অনেক ইস্যুস লিখলাম যে রাত্রে তুমি পড়তে বসছো তখন তোমার সমস্যা হচ্ছে। এরকম আমরা লিখতে পারলাম। ফাইনালি এই যে এত প্রবলেমস আমরা বললাম, এগুলা সলভ কিভাবে করা যায়? আমরা যদি একটু বুঝে শুনে বিদ্যুৎ খরচ করি, বিদ্যুৎ অপচয় না করি, তাহলে কিন্তু লোডশেডিং এর সমস্যাটা অনেকটা কমে যায়। তো এই যে আমরা একটা স্টেপ বাই স্টেপ গেলাম। এই স্টেপ গুলা ফলো করলেই তো এখান থেকে যেকোনো প্যারাগ্রাফ হয়ে যায়। আমার মনেই হয় না যে কিচ্ছু দরকার আছে। ধরো এখানে কি আছে? ট্রাফিক জ্যাম দেখলাম। ট্রাফিক জ্যামটা কি? ফার্স্ট হচ্ছে ট্রাফিক জ্যাম কি? ঘন্টার পর ঘন্টা, এই যে কোরবানি ঈদের সময় তোমরা যারা উত্তরবঙ্গে আছো, আমি ফেসবুকে দেখেছিলাম ১২-১৪ ঘন্টা নাকি লেগেছে হচ্ছে জাস্ট ওই জ্যাম ক্রস করতে। আ আ কোরবানি ঈদের সময়। আমি যদিও অনেক বছর নানু বাড়িতে যাই না। ২০০০ কত হবে? ১৫-১৬ তে আমি নানু বাড়িতে যাচ্ছিলাম ঈদের আগের দিন চাঁদ রাতে। আমার ১৪ ঘন্টা লাগছে এখান থেকে ফেনী যেতে। চিন্তা করো। তোমার ট্রাফিক জ্যাম যে কি জিনিস এটা জানে না এরকম কিন্তু কেউ নাই। আর রমজানের সময় কি হয়? রমজানের সময় ইফতারের আগে এত ট্রাফিক জ্যাম, মানে অনেকগুলা ইফতার আমরা কি করি? রাস্তায় বসেই খেয়ে ফেলি। কিছু করার নাই। আজান দিয়ে দেয় এবং আমরা জ্যামে বসে থাকি। তাই না?
সো এই প্রবলেমস গুলা মানে এই যে সোশ্যাল ইস্যুস গুলা এটা কিভাবে লিখতে পারি? শুরুতে লিখো ট্রাফিক জ্যাম কি? তুমি তোমার পার্সোনাল প্রবলেম তুমি তোমার এক্সপেরিয়েন্স থেকে লিখো। তোমার বইয়ের ভাষায় লিখার দরকার নাই। তুমি ফার্স্ট এ লিখলা যে ট্রাফিক জ্যাম হচ্ছে ঘন্টার পর ঘন্টা বোকার মতো বসে থাকি। গাড়ি নড়ে না, চড়ে না, কিছু না। ট্রাফিক জ্যাম কেন হয়? কেন শুধু টেসলা আমাদের দোষ? পাশাপাশি আরো কি আছে? inexperienced ড্রাইভার্স বা আমাদের এখানে যে এত তোমার হচ্ছে লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালাচ্ছে, তাই না? একটা মানুষের একটা গাড়ি। এরকম করে আমরা চলতেছি। তো আমরা এরকম প্রবলেমস গুলো আগে কারণগুলা লিখলাম যে রিজন গুলা। তারপর ক্ষতিগুলা লিখি। দেখো সেম লাইক লোডশেডিং। লোডশেডিং এও ক্ষতিগুলা লিখলা। ট্রাফিক জ্যামের জন্য তো ক্ষতির অভাব নাই। যেখানে ধরো অফিসের জন্য আমরা 20 মিনিটস আগে বের হলেই হতো। কিন্তু এখন ১ ঘন্টা ২০ মিনিট আগে বের হতে হয়। তাও লেট হয়ে যায় আমাদের। তাই না? এরকম প্রবলেম গুলা লিখলাম। যে এক্সামের হচ্ছে লেট হয়ে যায়, এই হয়, সেই হয়। অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়ে যায়। ফাইনালি সলিউশন আমরা কি করতে পারি? সেম যে আমরা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস আমাদের সচেতন হতে হবে, এই সেই করতে হবে। তো ঘুরে ফিরে একই জিনিস। শুরুতে এটা কি? কেন হচ্ছে? কি ক্ষতি হচ্ছে? কি করা উচিত? দ্যাটস ইট। মানে আমার না ডেমোটাও মনে হচ্ছে যে লাগতেছে না। কারণ আমি তো জানিই যে প্যাটার্ন কি। এখন আপু আমার ইংরেজি বানাতে সমস্যা হয়। আপনি বলছেন ঠিক আছে, আমি ইংরেজিতে লিখতে গেলে তো আমার হাওয়া বের হয়ে যায়, টাইট হয়ে যায়। এখন তুমি লিখা শুরু করো না। একদিন লিখো, জীবনে কোনদিন লিখো নাই, এক্সাম হলে গিয়ে যদি তুমি মানে বিসমিল্লাহ বলে শুরু করো, হবে না বাবা। প্র্যাকটিস করো, বাসায় ২ ১ বার ৩ বার লিখো। তারপর তুমি আমাকে একটা দেখাও। শাহেদ ক্লাস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো, আমরা গুণাবলী নিয়ে যদি একটা প্যারাগ্রাফ দেখি সামাজিক সমস্যা তো শেষ। গুণাবলী মানে কি? কাইন্ডনেস, হোপফুলনেস, ফ্রেন্ডশিপ, এডুকেশন, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। এটার একটা স্ক্রিনশট নিলে নিয়ে নাও। ফেইথফুলনেস, চ্যারিটি, গুড ম্যানার অনেক ইম্পোর্টেন্ট। আমরা গুড ম্যানার এর প্রয়োজনীয়তা আসলে বলে বোঝানো যাবে না। একটা মানুষের মধ্যে ম্যানার কতটা ইম্পোর্টেন্ট। সো ক্যারেক্টার এই তো এগুলোকে আমরা বলছি গুণাবলী। আমরা এগুলা কিভাবে লিখতে পারি দেখো। ১ম এ আমরা লিখলাম is one of the most valuable and powerful elements of all our success in life. দেখো আচ্ছা আমরা আগে একবার পড়ে যাই। It enriches self-confidence and personality. If we want to be successful in life, we must attain such quality. It is essential for our mental strength, can do wonders for our success. It is important to have to retain বকচকা অনেক কিছু। আচ্ছা ওকে। এটা তো তোমরা পেয়েই যাবা। এটা স্ক্রিনশট নিবা? নাও। ওকে। ওই টপিকটা স্ক্রিনশট নিব। তাড়াতাড়ি নাও না বাবা। প্যারাগ্রাফের মাঝে থেকে বাংলিশ মিশিয়ে লিখলে কি মার্কস দিবে? একদম ৩ টা 0 দিবে। ৩ টা, ২ টাও দিবে না। ডবল 0 দিবে না, ৩ টা আমি হলে ৪ টা দিতাম। কিন্তু উনি ৩ টা দিবে। ওয়ার্ল্ড কাপ আসতেছে। সো খুশিতে আরো একটা দিতাম, ৫ টা দিতাম। ওকে। সো যখন আমাদের কোনো গুণাবলী নিয়ে হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ আসবে, সেই ক্ষেত্রে আমরা আগে ওই গুণাবলীটা ডেসক্রাইব করব। গুণাবলী ডেসক্রাইব কিভাবে করব? ধরো তুমি লিখছো, আমরা কি দেখলাম? কাইন্ডনেস। একটা মানুষের লাইফে কাইন্ডনেস কতটা ইম্পোর্টেন্ট। তো ধরো একটা বাঘ হচ্ছে মানুষকে খেয়ে ফেলতেছে। মানে ওর তো না হয় ক্ষুধা লাগছে, এটা তো ওর ইকোসিস্টেম, তাই না? আমিও একটা মানুষকে এরকম খেয়ে ফেলতেছি কেন? কারণ আমার মধ্যে কোনো কাইন্ডনেস নেই। আমি কেয়ার করতেছি না যে একটা মানুষের লাইফ। তো একটা মানুষ যার কাইন্ডনেস নাই সে তো অলমোস্ট একটা পশুর সমান। তাই না? আমরা কাইন্ডনেস দিয়ে দেখতে পারি যে আমরা যদি পেছনে ফিরে তাকাই বা আমরা যদি হিস্ট্রিতে দেখি, হাজী মোহাম্মদ মহসিন তিনি অনেক কি দয়ালু ব্যক্তি ছিলেন। আমরা এরকম কিছু এক্সাম্পল এড করতে পারি। কাইন্ড হওয়াতে আমাদের নিজেদের কি লাভ হতে পারে? ধরো আমার পার্সোনালিটি আমি বিল্ড আপ করতে পারি। আমার লাইফটাকে আমি অন্যভাবে দেখতে পারি। ধরো আমার কাছে তখন মনে হতো যে জীবন অনেক ক্রুয়েল। বাট আমি যখন কাইন্ড হওয়া শুরু করব, মানুষজন আমার প্রতি কি কাইন্ডনেস শো করবে না? তো এই যে এখান থেকে যদি তুমি একটা গুণাবলী অর্জন করো, তাহলে কি হচ্ছে? সেটা তোমার লাইফে ইমপ্যাক্ট ফেলছে পজিটিভলি অফ কোর্স। তো এই যে পজিটিভ ইমপ্যাক্ট গুলো ফেলছে বা আমরা কি শিখতে পারছি, দ্যাটস ইট এগুলো লিখে দিলাম, শেষ। এখানে যে ডেমোটা ছিল আমার কাছে এটা অনেক ইজি লাগছে। সো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? অলরাইট। বৈজ্ঞানিক আবিষ্কার। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেইল, ইলেকট্রিসিটি। একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলা কিভাবে লিখবো আপু এই প্যারাগ্রাফ গুলা? একই জিনিস। ধরো তুমি মোবাইল ফোন নিয়ে লিখবা, ১ম এ লিখবা যে মোবাইল ফোন জিনিসটা কি? ওই যে একদম শুরুতে যেটা শিখলাম টপিক সেন্টেন্স। আমাকে আগে বলতে হবে যে মোবাইল ফোন বাবা মোবাইল ফোন, কম্পিউটার না। যেটা তুমি আমাকে বললা যে আপু ওই জিনিসটা হচ্ছে মোবাইল ফোন। এটা বাটন ফোন, এটা স্মার্টফোন।
একটু ক্লাসিফিকেশন গুলো দিলা যে আপু বাটন ফোন আছে, স্মার্টফোন আছে। তারপর তুমি কি বললা? মোবাইল ফোন দিয়ে কি করা যায়? ফ্রি ফায়ার খেলা যায়, পাবজি খেলা যায়। আরো কিন্তু অনেক কিছু করা যায়। আমরা কিন্তু চাইলে শিক্ষতে ক্লাসও করা যায়। তাই না? আবার বন্ধুদেরকে মেসেজও দেওয়া যায়। আবার রাত ৩টা বাজে বন্ধুরে ফোন দিয়ে জিজ্ঞাসা করা যায়, "তুই ঘুমাস? কেন ঘুমাচ্ছিস?" এগুলা করা যায় না মোবাইল ফোনে? মুভি দেখা যায়। তাণ্ডবের যে ওই যে সবাই মিলে ডাউনলোড করে ফেলছে, ওগুলো দেখা যায়। তাই না? সো মোবাইল ফোনে কিন্তু অনেক কিছু করা যায়। আমরা দিলাম তো শ্রাবন্তী স্ক্রিনশট নাওনি? এই যে মিশাইল বলছে তোমার হ্যাকিং করা যায়। ইয়েস। সো মোবাইল ফোন দিয়ে তো অনেক কিছু করা যায়। তারপর আমরা এর পরে লিখলাম যে মোবাইল ফোন আসার আগে আমাদের কি প্রবলেম হতো, এখন কি হয় না। ধরো আগে যারা বাইরে থাকতো, তাদের সাথে আমরা চাইলেও তো কানেক্টেড থাকতে পারতাম না। কিন্তু এখন আমরা চাইলে কিন্তু ইজিলি কানেক্টেড এট এনি টাইম থাকতে পারি। এরপরে আমরা লিখলাম মোবাইল ফোনের ভালো দিক তো লিখা শেষ। এবার আমরা একটু খারাপ দিক লিখি। খারাপ দিক কি? এই যে ২৪ ঘন্টা ফ্রি ফায়ার খেললে চোখের চোখ থাকবে? পড়াশোনা একদম চাঙ্গে উঠে যাবে না? মানে একদম আম গাছের উপরে উঠে যাবে পড়াশোনা। সো মোবাইল ফোন ব্যবহার করতে হবে কিন্তু লিমিটেড এবং প্রয়োজনে। এই যে আমরা এগুলা লিখলাম। তারপরে লেখা শেষে ফাইনালি আমরা কি লিখতে পারি? যে হ্যাঁ, অফ কোর্স মোবাইল ফোন একটা ব্লেসিং। কারণ এটা আসার ফলে আমাদের এই উন্নতি হইছে। বাট এট দ্য সেম টাইম আমরা হচ্ছে এগুলা মেইনটেইন করব। তাহলে আমাদের একটা প্রপার রেজাল্ট আসবে। শেষ। শুধু মোবাইল ফোন কেন? ইন্টারনেটের কথা একই লিখবা। ইন্টারনেট আসার পরে কি হচ্ছে, কি চেঞ্জেস আসছে, রেভুলেশন আসছে, কি প্রবলেম হচ্ছে। ফাইনালি আমরা কি করতে পারি? শেষ। স্বামী বলছে ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে ভালো চরিত্র, সৎ চরিত্র, ধরো ভদ্রতা। ঠিক আছে? আচার-আচরণে ভদ্রতা। যেমন ধরো তুমি আর তোমার আম্মু দাঁড়িয়ে আছো একটা চেয়ার। এখন আমরা কি ধপ করে গিয়ে বসে পড়বো নাকি আমার আম্মুকে বসতে দিব? বা আমার আম্মু না আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছে যে আমার চেয়ে বড়। সো আমি কি ধপ করে গিয়ে নিজে বসে যাবো নাকি তাকে বসতে দিব? ডেফিনিটলি যিনি আমার চেয়ে বড় তাকে বসতে দিব। তাই না? তো এটা একটা ভদ্রতা, এটা একটা ম্যানার। ওকে? সৈকত বলছে, "ডু ইউ প্লে ফ্রি ফায়ার?" ও আমাকে ওর গেম আইডি দিয়েছে। আমি ফ্রি ফায়ার খেলি না সৈকত। আমি গেম খেলি কিন্তু ফ্রি ফায়ার খেলি না। রিফাত বলছে অবস্থা শেষ গেম খেলতে। অবস্থা শেষ তো পরে এক্সামে যাতে অবস্থা শেষ না হয়। রিফাত ইংলিশ রেজাল্টটা শুধু দেখব। তারপর খবর আছে। দেখো, এরপর আমরা এখানে একটা হচ্ছে তোমার সুন্দর ডেমো দিয়ে দিয়েছি। এখানে সবচেয়ে সুন্দর আমার যে জিনিসটা লাগলো, ডিরেক্ট চলে যায় নাই যে মোবাইল ফোন কি? ১ম এ একটা সুন্দর কথা লিখেছে। "We live in the age of science and technology." টেকনোলজিয়া কি বলতেছে? আমরা এখন কোন সময়ে বাস করি? বিজ্ঞান এবং প্রযুক্তির সময়ে বাস করি। With the help of modern science, we have invented numerous wonderful things. Numerous মানে হচ্ছে অগণিত। আমরা বিজ্ঞানের সহায়তায় অনেক জিনিসপাতি হচ্ছে তোমার আবিষ্কার করেছি, যার মধ্যে এই জিনিসটা অন্যতম। তারপর এটা নিয়ে লেখা আছে। অবশ্যই এটা পড়ে নিবা। ঠিক আছে? সারোয়ার বলছে, "এই টপিকের আগে কি পড়ানো হয়েছে? মাত্র জয়েন করলাম।" সারোয়ার আজকে মূলত রিটেন পার্ট নিয়ে কথা বলছি। শুরুতে একটু দেখে নিও আবার। তোমরা কি ভুলে গেছো? আজকে কিন্তু ইংলিশে কমেন্ট করার কথা। সবাই বাংলায় কমেন্ট করতেছো। কেন? স্ক্রিনশট নিবো, নিয়ে নাও। না আমি সরি। তাড়াতাড়ি নিয়ে নাও। ডান। থ্যাংক ইউ গাইস। ওকে। আমাদের প্যারাগ্রাফে কয়টা টাইপ আছে। খুব ভালো মতো বোঝো প্লিজ। খুবই ভালো মতো বোঝো। তামিম বলছে রোনালদো নাকি মেসি? তোমরা জানো না? মেসি ফরএভার। মানে I like রোনালদো, I like নেইমার, বাট ইটস অলওয়েজ মেসি। রিতুল বলছে রাগ করেছেন? একটা কমেন্টও দেখান না। অবশ্যই রাগ করেছি। আজকে ইংরেজিতে লিখার কথা। কেন বাংলায় লিখছো? ইয়ামিন, ফ্লো চার্টটা আমরা ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে বলে দিব। ঠিক আছে? ওকে, মাইশা আমার নাম দিবা। আফিফ বলছে "হুইচ গেম ডু ইউ প্লে?" আমি হচ্ছে ভ্যালোরেন্ট খেলি, PUBG পিসি খেলি, CS:GO খেলি, রাস্ট খেলি। আর কি খেলি আপাতত? এই তো টুকটাক এগুলোই। দেখো, প্যারাগ্রাফের মধ্যে ১ম টা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ মানে কি? বর্ণনামূলক। যেখানে শুধু বর্ণনা করতে হয়। যেমন দেখো পদ্মা ব্রিজ। সো পদ্মা ব্রিজ নিয়ে এখন আমি পদ্মা সেতু নিয়ে কিন্তু ভালো দিক, খারাপ দিক এরকম কিছু লিখা নাই। জাস্ট বর্ণনা করব। যে আমি কিভাবে শুরু হলো, কিভাবে স্টার্টিং হলো, কি এখন আমার হেল্প হচ্ছে। দ্যাটস ইট। এগুলোকে আমরা বলি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ওকে? লিস্টিং। লিস্টিং মানে কোনগুলো? লোডশেডিং বা ওই যে আমরা যে ইস্যুস গুলা বলছি।
সেখানে কি হবে? ওই যে ওই প্যাটার্নটা আমরা ফলো করব। এটা কি? কেন হইতেছে? এটার ফলে কি প্রবলেম হচ্ছে? সলিউশন কি? ওকে? সো ডেসক্রিপটিভ আর লিস্টিং বুঝে থাকলে পরেরটা দেখো। কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট মানে কোনগুলো? একটা জিনিস যেটা তুমি করছো, এটার ফলে আমাদের কি প্রবলেম হতে পারে? যেমন দেখো ড্রাগ অ্যাডিকশন। সো এটা কি? এটা কেন করে মানুষ? কেন হচ্ছে ড্রাগ অ্যাডিকশন? এর ফলে কি ফলাফল কি পচা ফলাফল আসতে পারে? বা কি ভয়াবহ পরিণাম হতে পারে? এরকম যখন আমরা কজ অ্যান্ড ইফেক্ট টাইপ প্যারাগ্রাফ দেখব, তখন সেক্ষেত্রে আমরা কি করব? যে কারণ উল্লেখ করব অ্যান্ড পরের পরিণাম উল্লেখ করব। ঠিক আছে? তারপরেরটা কি আছে? কজ অ্যান্ড ইফেক্ট টা গেল। এরপর আছে হচ্ছে আমাদের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হবে, ওকে? এটা ঠিক করে দেই। ওকে। সো এখানে কি বলছে? ২ টা টপিক থাকে। একটার সাথে আরেকটা জাস্ট কম্পেয়ার করতে হয়। দ্যাটস ইট। এবং লাইক ডিফারেন্সেস গুলো একটু দেখাতে হয় যে কি পার্থক্য আছে। যেমন দেখো, স্মল অ্যান্ড ক্লোজলি knit communities, traditional and simpler way of living। আরো ইজি যদি আমরা দেখি, ধরো গ্রামের জীবন ভার্সেস শহুরে জীবন। এরকম একটা প্যারাগ্রাফ তোমার আসলো। হ্যাঁ? তারপর দেখো, crowded and polluted environment নাকি constant noise pollution, মানে এখানে যেটাই আসবে তোমার, তুমি হচ্ছে ২ টা তোমার টপিক, একটা টপিক দিয়ে দিবে। সেখান থেকে তোমার জাস্ট পার্থক্যগুলা লিখতে হবে। ওকে? সো আমাদের এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা হচ্ছে আমরা ভিলেজ লাইফ আর সিটি লাইফ এর মধ্যে ডিফারেন্সেস গুলো দেখতে পাচ্ছি। সেখানে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি ভিলেজে আর সিটি লাইফে দেখো। ভিলেজে হচ্ছে স্মল অ্যান্ড ক্লোজলি নিড কমিউনিটিস। ছোটখাটো বাট সবাই একে অপরকে চিনে। শহরে আমরা কি? সবাই আমরা খুবই দ্রুত, দুরন্ত, কারো জন্য সময় নেই, কেউ কাউকে চিনি না। তাই না? ট্র্যাডিশনাল অ্যান্ড সিম্পল ওয়ে অফ লিভিং। গ্রামের মানুষের যে জীবনযাত্রা বা জীবনের মান সেটা হচ্ছে বলছে যে খুবই ট্র্যাডিশনাল এবং খুবই সিম্পল, সরল জীবনযাপন। আর শহরের মানুষদের কি? ডাইভার্স রেঞ্জ অফ পিপল অ্যান্ড কালচারস। অনেক বৈচিত্র্য, একেকজনের জীবনযাত্রার মান একেক রকম। আচ্ছা, এরকম আমাদের এখানে আছে এগ্রিকালচার আর এখানে হচ্ছে মানুষ জব করছে। এখানে হচ্ছে তোমার নেচার এর সাথে কানেকশন বেটার ফরচুনেটলি, এবং শহরে আনফরচুনেটলি কি? ওয়েই নাই। ছাদে গেলে আমরা একটু আকাশ, ফুল, চাঁদ, তারা এগুলো একটু দেখতে পারি। মেঘ, কিন্তু আদারওয়াইজ তো দেখার কিছু ওয়েই নাই। তাই না? আমার বাসা থেকে তো ঠিকমতো চাঁদও দেখা যায় না। মানে ছাদে উঠলে খুব ভালো মতো দেখা যায়। এটার স্ক্রিনশট নিবা। রিতুল, চেষ্টা করতে হবে তো বাবা। চেষ্টা না করলে কিভাবে? সৌরভ বলছে I want to take a screenshot now। ইয়েমান, আপু এটা কি এভাবেই লিখতে হয়? না সজীব, এভাবে লিখতে হয় না। প্যারাগ্রাফের মতোই লিখতে হয়। আমরা হচ্ছে দেখাচ্ছি যে আমরা কিভাবে মানে গুলো আমরা আনতে পারি আরকি। কি পয়েন্ট গুলো আমরা তুলে আনতে পারি। বুঝছো? ধরো আমি তোমাকে বললাম, স্কুলের ইংরেজি ভার্সাস কলেজের ইংরেজি। স্কুলের ইংরেজি কিন্তু তুলনামূলক সহজ ছিল। তাই না? কলেজে ওঠার পর কি টপিক বেড়ে গেছে। দেখতেছো যে এই যে ইজি টপিক গুলা ছিল ওগুলা নাই। সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোয়েশ্চেন নাই। উল্টা এড হইছে, সিনোনিম, অ্যান্টোনিম এড হইছে। মডিফায়ার্স এড হইছে যেগুলো একটুখানি কঠিন। সো এই যে এভাবে তুমি কি করতেছো? ডিফারেন্সেস গুলো, পার্থক্যগুলো বলছো না আমাকে? সেইম, আমরা জাস্ট পার্থক্যগুলো লিখেছি। ওকে? ইয়ার ফাইনালে A+ পেয়েছি। মাশাআল্লাহ, ভেরি গুড। কিন্তু ইংরেজিতে লিখো। উম্মে হানি বলছে আপনি ইংরেজিতে বলুন। আমি ইংরেজিতে একদিন বলব, যেদিন আমরা সবাই হচ্ছে বুঝবো ইনশাআল্লাহ। খুবই দ্রুত ঐদিন। মার্জানা বলছে, "ক্যান আই কমেন্ট ইন জাপানিজ?" ইউ ক্যান, বাট আমি কি বুঝবো? আমি তো জাপানিজ পারি না। অত কি পারিই না। আচ্ছা দেখো, সজীব তুমি জিজ্ঞাসা করছিলে না যে আমরা কিভাবে লিখবো? দেখো আমরা এভাবেই লিখবো। প্যারাগ্রাফ যেভাবে লিখি, স্ক্রিনশট নাও। তোমরা তো মনে হয় এটা নিচ্ছ। প্যারাগ্রাফ যেভাবে লিখো সেভাবেই লিখবা। জাস্ট আমরা বলে দিলাম আরকি যে কি ফলো করতে পারি। নুসরাত, নেক্সট উইক ইজ আওয়ার এক্সাম। ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্ট থিংস? আর কি বলতেছি? এটাই তো বলছি। এই যে স্ক্রিনশট নিতে বলছি, এখানে সব লিখাই আছে বাবা। ওকে। সো এরপরে কি আছে আমাদের? সিভি রাইটিং আছে। এখন সিভি রাইটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে তোমার আধুনিকভাবে একভাবে লিখে আর একদম ট্রেডিশনাল বছরের পর বছর, যুগের পর যুগ যেভাবে লিখে যায় সেভাবে একটা ওয়ে আছে। তো আমরা একটু দেখি আমরা কোনভাবে লিখতে পারি। সাধারণত সিভি জিনিসটা কি? তুমি কোথাও এক জায়গায় জবের জন্য এপ্লাই করছো। তুমি একটা ডকুমেন্টস সাবমিট করলা, যেখানে তোমার ওই জব রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, পাশাপাশি তোমার যত পার্সোনাল ডিটেইলস লাগে একটা জবের জন্য ওই সবকিছু, এবং একটা অ্যাপ্লিকেশন সেট থাকে। সো আমরা যেটা করব,
আমরা যখন কোনো সিভি লিখতে যাব, ১ম এই কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। ঠিক আছে? সো সিভির আগে অনেকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিখি না। এই ভুল আমরা করব না। শুরুতে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলবো। তোমরা আমাকে বলো তো আমরা অ্যাপ্লিকেশন কোন পেজে লিখি? পচা পেজটা নাকি সুন্দর পেজটায়? সাদমান ভাইয়া কি শিখো থেকে চলে গেছে? না এখনো যাননি, বাট চলে যাবেন। কারিকুলাম ভিটা। আমাকে বলো তো আমরা অ্যাপ্লিকেশন জানি খাতার কোন পেজে লিখি? পচা পেজটাতে নাকি ভালো পেজটাতে? ডানটায় নাকি বামটায়? জ্যোতি বলছে পচা পেজটায়। বামে, লেফটে। যে মানে অনেকেরা পচা পেজ বলে না, অনেকে ছোটবেলায় লিখতে চায় না ওখানে। সো এটা অলওয়েজ মাথায় রাখবা। অ্যাপ্লিকেশন কিন্তু ওখান থেকে লিখে শুরু করতে হয়। ধরো আমরা একটা সিভি এটা তো আমার খাতা, রাইট? এই ২ পেজের মধ্যে শেষ করতে হবে। পেজ উল্টায়ে তুমি নেক্সট পেজে যেতে পারবা না। ঠিক আছে? এজন্য যেটা করবা, আমরা হচ্ছে ওই সিভির পেজের জন্য মার্জিনটা একটু চিকনা, চিকনা করে টানবো, যাতে করে লেখার জন্য অনেক বেশি জায়গা থাকে। ওকে? সো সিভির ক্ষেত্রে ফার্স্ট এ তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখবা, একটা প্যাটার্ন ফলো করে তুমি প্রত্যেকটা সিভির অ্যাপ্লিকেশন লিখতে পারো। জাস্ট ওই যে থিমটা চেঞ্জ করে দিবা। মানে সাবজেক্টটা চেঞ্জ করে দিবা। ফর এক্সাম্পল আমরা এখানে কি দেখলাম? আমাদের কোয়েশ্চেনটা কি ছিল দেখি। সাপোজ ইউ আর মেহেরিন, যদি তোমরা কোনো মেহেরিন থেকে থাকো, সাপোজ ধরে নিলাম আমরা সবাই মেহেরিন অ্যান্ড ইউ হ্যাভ passed BA in English. তোমার মাত্র পড়াশোনা শেষ হয়েছে। ইউ হ্যাভ সিন আ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি মানে হচ্ছে খালি জায়গা। Advertisement for the position of an English teacher in X High School, Dhaka. Now write a CV with a cover letter for the post. So বলেই কিন্তু দিয়েছে কভার লেটার লিখতেই হবে। সো কভার লেটার ছাড়া কেউ দিও না। এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা সাধারণত আমরা যেভাবে লিখি সেভাবেই কি করছি, ফার্স্টে হচ্ছে ডেট, কাকে লিখতেছি, স্কুলের নাম। ওকে? সো আমরা বোর্ডে কিন্তু স্কুলের নাম লিখি না। ABCD XYZ এগুলো ব্যবহার করি। সো এখানে আমরা এক্স স্কুল লিখলাম। আর প্রশ্নে যদি কিছু তোমাকে কোনো একটা স্কুলের নাম স্পেসিফিক্যালি বলে দেয়, সেই ক্ষেত্রে তো হচ্ছে তোমার ওইটাই লিখতে হবে। ওকে? সাবজেক্ট লিখলাম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। দেন আমি হচ্ছে নরমালি একটা অ্যাপ্লিকেশন লিখে ফেললাম। অ্যাপ্লিকেশনে ভুং-ভাং কি অবস্থা স্যার কেমন আছেন, কি খবর? না, একদমই না। যতটুকু প্রফেশনালি দরকার। জাস্ট যে আমি আপনার ভ্যাকেন্সি দেখেছি বা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, একটা ভ্যাকেন্সি আছে। আমার মনে হচ্ছে যে আমার কোয়ালিফিকেশন এর সাথে ওই ভ্যাকেন্সি অনেক বেশি ফিট করে। দ্যাটস ইট। I believe that you will find me as a suitable candidate for this post. শেষ। I look forward to hearing from you and hope that you would be kind enough to consider me for an interview. That's it. So এটা হলো আমাদের কভার লেটারটা। এখন আমরা দেখি যে আমরা হচ্ছে আমাদের ইয়েতে সিভির মানে পরের পেজে কি এড করব। পার্সোনাল ডিটেইলস এ আমরা কি লাগে? তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ। যে স্ক্রিনশট নিবা? নাও। সাদমান ভাইয়া কোথায় চলে যাবে? সাদমান ভাইয়া অস্ট্রেলিয়ায় চলে যাবেন। ক্যাঙ্গারুর দেশে। ওকে, পরেরটায় যাই, হ্যাঁ? ওকে। সো এখানে আমরা কি লিখছি? যে ফার্স্টে আমরা নিজের নাম লিখলাম, তারপর বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কিভাবে লিখলো? আগে ডেট, তারপর মাস, তারপর সাল। পার্মানেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় তোমরা কেউ ব্রোকেন, টেকেন এগুলো লিখা যাবে না। সিঙ্গেলটা আমি প্রেফার করি না। আমরা এখানে লিখবো ম্যারিড, আমরা আনম্যারিড লিখবো অফ কোর্স। ম্যারিড হলে ম্যারিড দরকার নেই, আমরা আনম্যারিড লিখে দিব এখানে। ঠিক আছে? সিঙ্গেল, ব্রোকেন, টেকেন লিখবা মজা করে। একদম সাথে কাট, শেষ। অলরাইট, ন্যাশনালিটি মানে তো বুঝছোই, বাংলাদেশী। রিলিজিয়ন, ব্লাড গ্রুপ। তারপর আর কি লাগতেছে? এরপর আমরা আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো এই জিনিসটা একটা বক্সে লিখবা প্লিজ। বক্সটা আমরা দাঁড়াও ১ মিনিট। ওকে। এটা আমরা একটা বক্সে লিখবো। বক্সের মধ্যে আমরা কি লিখবো? ফার্স্টে ডিগ্রি, তারপর তোমার বোর্ড বা ইউনিভার্সিটি, গ্রুপ বা সাবজেক্ট, রেজাল্ট, বছর। ডিগ্রি মানে কি? যে আমরা যে পড়াশোনা করলাম, কোনটার পর কোনটা আসছে। হ্যাঁ? সো যখনই আমরা কোনো জবের জন্য এপ্লাই করছি,
জেএসসি, পিএসসি যদিও দিতে কষ্ট হইছে বাট ওগুলো আমি জানি না তোমরা দিছো কিনা? তোমরা জেএসসি তো মনে হয় পাও নাই, পাইছো? I think there are many difference between academic CV and real CV which really need to get a good job. Not that much, Saurabh. Adapting lines from different goes to abroad, সাইব ভাইয়া, সাদমান ভাইয়া আসলেই কি বলবো বলো? আমাকে দেখাইও রাফা। কোনটা তুমি কোন টাইপের কথা বলছো সেটা তুমি আমাকে দেখিও। তাহলে আমি দেখে তোমাকে বলবো। ঠিক আছে? যেই ডিফারেন্ট সোর্সে নিচ্ছ দেখাও, নো প্রবলেম। তৌহিদ শাওন ভাইয়া কিছু না, তৌহিদ শাওন ভাইয়া তো আছে। ভাইয়া ক্লাস নেয় তো, রেগুলারই নিচ্ছেন। অলরাইট। সো দেখো ডিগ্রি মানে কি? এসএসসি, এইচএসসি আর যেহেতু ওখানে লেখা ছিল যে ও জাস্ট বিএ কমপ্লিট করেছে। সো ইয়েস বিএ। বোর্ড বা ইউনিভার্সিটি তুমি যেই বোর্ড থেকে এক্সাম দিচ্ছ, যেই বিভাগ থেকে সেগুলা লিখলাম। ঢাকা বোর্ড আর ইউনিভার্সিটি আমরা ঢাকা ইউনিভার্সিটি লিখলাম। গ্রুপ বা সাবজেক্ট আমরা সায়েন্স হলে সায়েন্স, কমার্স হলে কমার্স, আর্টস হলে আর্টস আর অনার্স সে যেহেতু করেছে বলে দিয়েছে ইংরেজিতে, তাই আমরা এখানে ইংলিশ লিখলাম। রেজাল্ট ও খুবই ব্রিলিয়ান্ট। ও এসএসসি তেও 5 পেয়েছে, এইচএসসি তেও 5 পেয়েছে। আর বিএতে 3.75 পেয়েছে। একটু মনে রেখো এসএসসি, এইচএসসি জিপিএ তে হয় 5 এ আর অনার্সটা হচ্ছে তোমার সিজিপিএ 4 এ হয়। ঠিক আছে? এখানে আবার 5 দিয়ে দিও না যে সে 4 এ 5 পাইছে। ওকে? হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড। তোমার যদি ময়মনসিংহ হয় তাহলে ময়মনসিংহ লিখবা। মাত্র ৪ বছরে বিএ কমপ্লিট কিভাবে করেছে? ৪ বছরই লাগে বাবা। এসএসসি থেকে এইচএসসি 2 ইয়ার্স, হ্যাঁ? আর এইচএসসি থেকে বিএ হচ্ছে তোমার 4 ইয়ার্স। সো এটাও একটু মাথায় রেখো। ওকে? এমন করো না যে ও ৫ এ হচ্ছে এসএসসি দিয়েছে, ৬ এ হচ্ছে এইচএসসি আবার ৭ এ অনার্স কমপ্লিট করে ফেলছে। এরকম হলে তো ভালোই হতো, মজাই হতো। ঠিক আছে? বুঝছো নাকি দেখো। তারপর আমরা কি লিখলাম? এডুকেশনাল কোয়ালিফিকেশন এর বক্সটা গেল। এরপর এক্সপেরিয়েন্স লিখলাম। এক্সপেরিয়েন্স মানে কি? কাজের অভিজ্ঞতা। যেই ফিল্ডে সে এপ্লাই করেছে, সেই ফিল্ডে সে আগে কোথাও কাজ করেছে কিনা। তো আমরা যেটা পড়ছি, মানে যে সিভিটা আমরা দেখছি, সেখানে হচ্ছে সে একজন ইংলিশ টিচার হিসেবে এপ্লাই করতে চায়। তো সে আগে কোথায় পড়িয়েছে দেখো। তিনি আগে হচ্ছে ইংলিশ টিচার ছিলেন ক্যামব্রিয়ান স্কুলে। অ্যান্ড তিনি এছাড়াও ক্লাস অ্যান্ড কোয়েশ্চেন কনটেন্ট গুলো মেক করেছে। সো সে তার এক্সপেরিয়েন্স এগুলো এড করেছে। তো যখনই হচ্ছে তুমি কোনো একটা কিছু লিখছো, তুমি এক্সপেরিয়েন্সটা এড করে দিও। রেফারেন্স মানে কি? ধরো তুমি যে একজন টিচার অ্যান্ড তুমি যে ভালো পড়াও, এটা কেউ একজন তোমাকে রেফার করলো। হ্যাঁ? সো আমরা রেফারেন্সের নাম দিয়ে দিলাম। ২ জন মানুষের নাম, তাদের পজিশন, তারা কোথায় কি কাজে আছেন এবং ফোন নাম্বার। সো একটা জিনিস মনে রেখো, ধরো তুমি এপ্লাই করতে চাচ্ছ হচ্ছে ইংলিশ টিচারের জন্য। তোমাকে যে রেফারেন্স দিচ্ছে, সেও যাতে সেম ফিল্ডে থাকে। হ্যাঁ? এখন ধরো আমি ইংলিশ টিচারের জন্য এপ্লাই করে রেফারেন্সে এমন একজনের নাম দিয়ে দিলাম, যে হচ্ছে মনে করো নায়ক। তো নায়কের সাথে এখানে তো মডেলিং এ যাচ্ছি না। আমরা একটা পড়ানোর জন্য টিচিং প্রফেশন। সো ফিল্ডটা যাতে সিমিলার থাকে। ওকে? অন দ্যা ফার্স্ট লেটার আমি বুঝিনি প্রবীণ কোনটার কথা বলছো? ইমেইলের ক্ষেত্রে? ডেট অ্যান্ড সিগনেচার, ফাইনালি তোমার সাইন অ্যান্ড ওই দিনের ডেট, যে তারিখ থাকবে সেটা। সো সিভি আসলে ওভাবে বোঝার কিছু নাই। ফোন নাম্বার? না, ফোন নাম্বার উল্টাপাল্টা। কারেক্ট কেন দিবে? 1 2 3 4 5 6 7 8 9 0 দিয়ে দিয়েছে। উল্টাপাল্টা। মাইশা, would you mind giving me your phone number? 16780 শিখতে ফোন করলেই পেয়ে যাবা। আচ্ছা। হ্যাঁ, তা মানে অবশ্যই বলা যাবে। তুমি গ্রুপে ইয়ে করো, পোস্ট করো, আপুকে জানাও। যে সকল সমস্যা সব জানাও। অবশ্যই কথা বলা যাবে। ওকে। এখন আমরা কি পড়বো দেখো। এখন আমরা দেখতেছি হচ্ছে ইমেইল। তাই না? ও কি নাচানাচি করতেছে দেখো। হুম। সো মেইল কিন্তু honestly এটাই, তাই না? আমরা সবাই Facebook, Insta এত ধুমায় চালাই। মেইল আমার তো মনে হয় না কাউকে বুঝায় দেওয়া লাগবে। মেইল তো মনে হয় তোমরা অলরেডি আমার থেকে ভালো বুঝো। জানো যে আপু মেইল এমনে লিখতে হয়। আপনি এমনে কেন বলতেছেন? তাই না? সবার মেইল অ্যাড্রেস কি? যেমন সাফায়াত হোসেন, তারপর অ্যাঞ্জেল সাদিয়া, মুক্তামণি এরকম আমরা দেই না? সিভি ইস নট ইনক্লুডেড ইন আওয়ার এক্সাম। ঠিক আছে, ওটা পড়ো না। যেটা আছে সেটা করো। আমি কোন ক্লাসে পড়ি? 12 এ। অল ক্লিয়ার মেইল। এই যে এক্সাক্টলি। আমি তো জানি যে আমাদের মেইলের অবস্থা তো অনেক ভালো। আচ্ছা। সো মেইলের ক্ষেত্রে যে ভুলটা আমরা করি, ১ম জিনিস তোমরা যদি খেয়াল করে দেখো, তোমাদের ইউজার নেম, Instagram এর যে ইউজার নেম আছে, সবগুলা আব্দুল্লাহ ওর ইয়ে লিখে দিচ্ছে, মেইল অ্যাড্রেস লিখে দিচ্ছে। ওকে। সো এই যে আমাদের মেইল অ্যাড্রেসটা সবগুলা কিন্তু শর্ট ফর্মে হয়। অনেকে মেইল অ্যাড্রেস লিখতেছো, গুড থিং এবং আমি এখন পর্যন্ত ভুল দেখিনি। সবগুলো মেইল অ্যাড্রেস কি শর্ট ফর্মে লিখতে হয়? ধরো আমার মেইল যদি আমি লিখি, আমি দেখে লিখি দাঁড়াও, শিখর মেইল লিখি।
আমার মেইল কি আমি ভুলে গেছি। ওকে, দেখো শাহনাজ ডট চৌধুরী @শিখো.com। এখন দেখো এই যে আমি মেইল অ্যাড্রেসটা লিখলাম, প্রত্যেকটা লেটার স্মল লেটার। সো কেউ যদি কি করে শুরুতে একটা ক্যাপিটাল লেটার লিখে দেয় তাহলে তার মেইলটা গালাত, সেটা প্রথমেই কেটে দিবে। সেকেন্ড থিং, এই যে যেমন কে লিখলো আহ তু সরকার জান্নাতুল ফেরদৌস লিখেছে, জান্নাতুল তোমার অ্যাস দেখো ক্যাপিটাল লেটার বড় হাতের লেটার দিচ্ছ, সো হবে না। তারপরে কি করলাম, প্রত্যেকটা পাশাপাশি কোনো গ্যাপ নাই, একটার সাথে আরেকটার মধ্যে কোনো গ্যাপ নাই। সো মেইল অ্যাড্রেসে কি কোনো গ্যাপ থাকে? থাকে না তো। তো এই যে ভুলগুলো হয় এগুলো আমরা একটু খেয়াল রাখবো। মেইল আসলে একটা চিল লাগে কেন জানো? অ্যাপ্লিকেশনের লেটার তো একটু বড় লিখতে হয়, কিন্তু লাকিলি মেইলটা একটু ছোট লিখলেই হয়। কারণ মেইল তো তোমার একটু প্রফেশনাল কাজ ছাড়া আমরা তেমন একটা ব্যবহার করি না। সো ইয়েস, মেইলটা ছোট লিখে অল্প সময়ে বেশি মার্কস, মজা আর মজা। এই যে দেখো বাহ! জোস! একদম পুরা আমরা কিভাবে হচ্ছে তোমার আ মেইল করলাম মানে মেইল আসে এটা দেখাই দিতেছি। সো আমাদের সিসি, বিসিসি তেমন একটা না লিখলেও চলে। সো ফ্রম টু সেন্ড সাবজেক্ট আমরা মূলত বেশিরভাগ লিখি। ফ্রম টু সেন্ড সাবজেক্ট। এখন যদি তোমাদের কারো কলেজে স্ট্রিক্টলি বলে থাকে তাহলে ঠিক আছে, ফাইন। আদারওয়াইজ শুধু টু আর সাবজেক্ট দিলেও হয়। হুম? ফ্রম মানে কি? যে দিচ্ছে, ধরো আমি দিচ্ছি। তাহলে দিবা চৌধুরী কি লিখবো? dcশিখো.com লিখে রাখলাম, হ্যাঁ? কাকে দিচ্ছি? আচ্ছা, ধরো আমি দিচ্ছি সাফায়াত হোসেনকে, হ্যাঁ? তাহলে সাফায়াতকে দিচ্ছি সাফায়াত শিখো.com। সো সেন্ট টাইম এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে কয়টা? এখন বাজে ধরো ৬টা ৫। তাহলে আমরা ৬টা ৫ এরকম টাইম লিখে দিলাম। আজকে ডেট লিখলাম। আমি জানি না কত তারিখ, ধরো লিখলাম। কত কি দিন সেটা লিখে দিলাম। সাবজেক্ট বিষয়টা কি? তুমি যে কোনো একটা টপিকে লিখতেছো, জাস্ট টপিকটা লিখে দিবা। ধরো আমি একটা পিকনিকের জন্য ওকে ইনভাইট করব। সো ইনভিটেশন ফর জয়েনিং আ পিকনিক। ওকে? এখন দেখো আমরা ফার্স্ট এ একটা মেইল দেখতেছি যে খুবই পিচ্চি একটা মেইল, বাট এত পিচ্চি আবার না লিখি, একটু বড় লিখি, হ্যাঁ? Your class wants to go on a picnic at Sonargaon. Abhijit is one of your closest friends. Now write an email. তাহলে তুমি অভিজিতের মেইল অ্যাড্রেসটা লিখলা, সাবজেক্টটা লিখলা, ডিয়ার অভিজিৎ হ্যান-ত্যান, লাভিংলি yours, মানে লাস্টে আমরা যেভাবে লেটার শেষ করি একইভাবে লিখে ফেললাম। ওকে? সেন্ট। ইয়েস ইয়ামান, সেন্ট। ওকে? আচ্ছা, ডান। সো পাশে এই যে আমরা যে জিনিসটা বললাম এটাকে পাশে লিখছে, বাট আমি প্রেফার করি এটাকে আমরা একসাথেই লিখবো। মানে এই জিনিসটাকে এইদিকে নিয়ে এসেই লিখবো। এপাশে আর লিখার দরকার নাই। ওকে? বুঝতে পেরেছো কিনা? সব এক সাইডে লিখে ফেলবো। এই বক্সটা উপরে করব। আচ্ছা, অনেকের কলেজে বক্স করতে বলে, অনেকের কলেজে বলে না। যেটা বলে করবা, যে বলে না করে না। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ফরমাল ইমেইলের একটা স্ক্রিনশট নাও। আর হচ্ছে ইনফরমাল ইমেইলের একটা স্ক্রিনশট নাও। দেখেছো? ওকে, সিসি মানে কি, বিসিসি মানে কি? সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে কি? ব্লাইন্ড কার্বন কপি। ধরো রিসেন্ট যখন করতে হয় তখন আমাদের সিসিটা কাজে লাগে। এটার একটা স্ক্রিনশট নাও। সবগুলো একবারে নিয়ে নাও। ফরমাল লেটার কি, কি? যদিও তোমরা এটা পেয়েই যাবা। ক্লাস শেষে কিন্তু তোমরা পাবা। সো এখান থেকেও যদি পরে শর্টকাট লাগে ঠিক আছে, উই উইল সি। বাট ফর নাও নিয়ে নাও। আমার আজ বাংলা পরীক্ষা হয়েছে। জারিন কেমন হয়েছে? ডান। তাই না? ওকে। কোটি, কোটি মেইল। ইনফরমাল গুলো নাও। ইনফরমাল গুলো না সব একই জিনিস। আরো মজা, কারণ ছোটখাটো লিখতে হয় যে ফ্রেন্ডকে জানাবা বার্থডেতে আসার জন্য। লেটার যে যেরকম করবা মেইলও সেম। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সাবজেক্ট লিখিনি এক্সামে। লামিয়া মানে ইয়ের কথা বলছো? মেইলের ক্ষেত্রে সমস্যা নাই। ২-১ মার্ক হয়তো কাটতে পারে। বাট নেক্সট টাইম এই ভুলটা আর করো না। এটাও ডান। ওকে। আচ্ছা, এটা যেন দেখা যাচ্ছে না। খুবই কমন। ঘুরে ফিরে এগুলোই আসে। ওকে। এখন আমরা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি যে কিভাবে লিখতেছে এক্সাক্টলি। টু আর সাবজেক্ট লিখলো আর পরে এই যে এখানে বক্সটা হয়তো আসবে। সেখানে শুরুতে আমরা কি লিখলাম? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি।
You will be happy to know that যে আমার preparation is great. আমি কিছু weaknesses আছে বাট সেগুলোতে আমি কাজ করছি এই সেই শেষ no more today. সো দেখো কত পিচ্চি মানে মেইলটা অনেক ছোটখাটো হয়। মেইল অ্যাড্রেস গুলো সব স্মল লেটারে হয়, অনেক কাছাকাছি হয় এবং একটার সাথে আরেকটার মাঝে কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে? বুঝতে পেরেছ? এবং মেইল বলো, অ্যাপ্লিকেশন বলো, লেটার বলো সবকিছু বামে হয়। ধরো আমি একটা খাতা আঁকি, হ্যাঁ? ধরো এটা আমার খাতার পেজ। এটা হচ্ছে আমার মার্জিন। সো সবকিছু এদিকে হয়, বামে হয়। সবকিছু এভরিথিং। তুমি ডেট থেকে স্টার্ট করে এভরিথিং। আগে একটা সিস্টেম থেকে ছিল কিছু এখানে কিছু ওখানে। বাট দরকার নেই। এখন সব একই দিকে হয়। রিতুল বলছে ইংরেজি সেকেন্ড পেপারে ৭৫ পেয়েছে। বাহ! খুবই ভালো। অনেক দোয়া, অবশ্যই দোয়া বাবা। তাসনিম বলছে আন্ডারস্টুড। নাইস, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের এখানে কয়েক কোটি মেইল দেয়া আছে। আমরা একটু এগুলো দেখে নিব এবং অবশ্যই যার যেটা লাগবে পড়েও নিব। এরপর আমি আসি অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনটাকে আমরা ফরমাল লেটার বলি। কারণ ধরো নরমালি তো আমরা কাউকে অ্যাপ্লিকেশন দেই না। এটাকে উইয়ার্ড হয়ে যাবে না? দরখাস্ত দিচ্ছি আমি তোমাকে, তুমি আমাকে। তো অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে দেই? কেন দেই? স্কুলে বা কলেজে প্রিন্সিপালের কাছে কোনো একটা দরকারে সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন গুলো দেই। কোনো কিছু স্থাপনের জন্য কিছু একটা বানাতে হবে। সেই ক্ষেত্রে আমরা সেটআপ এর জন্য কি বলি? ক্যান্টিন খুবই কমন, কমন রুম, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, লাইব্রেরি রুম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, হল রুম। এই টাইপের যখন কোনো অ্যাপ্লিকেশন আসবে, সেই ক্ষেত্রে আমরা কোন ওয়ে, কোন প্যাটার্ন আমরা ফলো করতে পারি দেখো। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুরুতে তুমি ডেট তো লিখলা, কাকে লিখছো সেটা মেনশন করলা হেডমাস্টার, স্কুলের নাম লিখলা কোথা থেকে, দেন সাবজেক্ট। হ্যাঁ? তারপরে এই প্যাটার্নটা ফলো করে কিন্তু সব লিখতে পারে যে, "স্যার, we are the students of your school in class 10 বা 12. We beg most respectfully" যে আমরা খুব প্রবলেমে পড়ে যাচ্ছি because of a canteen. কি প্রবলেম পড়তেছি? যে বাইরের খাবারগুলো একটুও ক্লিন না, তাই না? হাইজিন নাই খাবারের মধ্যে। এজন্য আমাদের একটা ক্রাইং নিড মানে অত্যন্ত প্রয়োজন এখন স্টুডেন্টদের জন্য। সো আমরা আশা করি pray and hope that you would be kind enough to pass the order to set up a canteen in our school. সো যখন এরকম কোনো একটা দাবি আমরা দেই, আ এসএস নিব না। যখন আমরা এরকম কোনো একটা দাবি দাওয়া করি তখন কিন্তু আমি তুমি একা করি না। সবাই মিলে করতে হয়। এজন্য এখানে আমরা কি লিখেছি দেখো, yours obediently the student of a school a class. কারণ আমি একা তো ক্যান্টিনে খাবো না, তাই না? কোনো সমন্বয়ক নাই। আমরা সবাই মিলে করি। যে যা লাগবে একসাথে লিখে ফেলবো। অনিক চক্রবর্তী বলছে, "আমি একটা মিশ্র ভগ্নাংশের সূত্র আবিষ্কার করেছি।" বলো অনিক, যদিও আমি কিছুই বুঝবো না ম্যাথের, বাট তাও বলো, শেয়ার করো। মজাই লাগবে শুনে। ওকে। তারপরে কি আছে দেখো, কোনো একটা সার্টিফিকেট চেয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট, টিসি চেয়ে, ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল চেয়ে আমরা কিভাবে লিখবো? সেই ক্ষেত্রে এখানে একটা প্যাটার্ন আছে। তুমি রিজনটা বলবা, টিসি কেন লাগে? মোস্টলি আমরা এজন্য লিখি যে আমার বাবা হচ্ছে ট্রান্সফারড হয়ে গেছে। সো আমার এখানে থাকার কেউ নাই। তো আমাকে একটা টিসি দিয়ে দিবেন। এরকম লিখি না? তো এগুলো এটা একটু ফলো করব। এই প্যাটার্নটা একটু ফলো করো। এটাও স্ক্রিনশট নাও। এত স্ক্রিনশট খুলে দেখবা তো আদৌ? নিঝুম বলছে ইনফর্মাল ইমেইল 1 পেজ ও 2 পেজ? 1 পেজ। মেইল আমার মনে হয় বেশি না লিখাই ভালো। 1 and a half লিখতে পারো। আপু পরীক্ষায় টিচার নাম্বার দেয় না। কেন বাবা? কি শত্রুতা বলো তো? অবিডিয়েন্টলি মানে কি? অবিডিয়েন্টলি মানে হচ্ছে বাধ্যগত। অন বিহাফ অফ দ্যা হ্যাঁ, হয়। অন বিহাফ অফ দ্যা স্টুডেন্টস মানে হচ্ছে তোমার যে সবার পক্ষ হতে আমি সমন্বয়ক, আহ্বায়ক। ওকে? আচ্ছা, এখানে কিছু স্যাম্পল দেয়া আছে। এগুলো একটু দেখে নিও, হ্যাঁ? ওকে। এখন আমরা আসি কমপ্লেইন্ট লেটারে। কমপ্লেইন্ট লেটার কোনগুলা? যেখানে হচ্ছে কোনো না কোনো কমপ্লেইন থাকে। দেখো কি পরিমাণ কিউট। কি চেতে আছে কমপ্লেইন লেটার। কি পরিমাণ কিউট না? তো আচ্ছা, কমপ্লেইন্ট লেটার মূলত কোনগুলো? যেই লেটার গুলোতে হচ্ছে আমরা কমপ্লেইন করি, সমস্যা জানাই যে কি ঝামেলা হইছে। যেমন তুমি নিউজপেপার এডিটরের কাছে লোডশেডিং এর ব্যাপারে লিখলা যে আমাদের বাসায় কারেন্ট আসেই না। আমরা কারেন্টের চেহারাই দেখি না। লাইব্রেরি, তারপর ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই মেয়রের কাছে লিখলা যে তোমার এলাকায় পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই। ইফ টিজিং এর ব্যাপারে লিখলা পুলিশ সুপারের কাছে। আর মসকিউটো মিনাইসের কাউন্সিলের কাছে লিখলা যে মশা বেড়ে গেছে। আসলে আমার এলাকাতে কোরবানি ঈদের আগে থেকে এত মশা, আমার মনে হয় আমার একটা কমপ্লেইন্ট মেইল লিখা উচিত। তাই না? ঠিক আছে রাফা, আই উইল। ওকে। সো এটা আমরা কিভাবে লিখবো? মেইল মানে অ্যাপ্লিকেশন যেভাবে লিখি এক্সাক্টলি সেভাবেই
জাস্ট হচ্ছে প্রবলেমটা একটু আমাদের দেখাতে হবে যে কি প্রবলেম হচ্ছে। এই প্রবলেমের কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অ্যান্ড কিভাবে উনি আমাদের হেল্প করতে পারে। এখানে যদি দেখো frequent লোডশেডিং বারবার লোডশেডিং এর জন্য কি লিখেছে? যে আমরা নিউজপেপারে এজন্যই লিখলাম so that the concerned authority comes to its senses and takes immediate steps to remove this undesirable hazardous problem খুবই সুন্দর কথাবার্তা যে আমরা নিউজপেপারের দৃষ্টি এজন্য আকর্ষণ করতে চাচ্ছি যাতে করে অথরিটি অত্যন্ত দ্রুত এসে কোনো না কোনো পদক্ষেপ নেয়। এক্সামে মেইলের জন্য টু আর সাবজেক্ট লিখে যদি পরে বাকি জিনিস লিখি মার্কস দিবে না? হ্যাঁ, সৌরভ দিবে। রিপোর্ট লিখা শিখাবে না? রিপোর্ট তো সেকেন্ড পেপারে নাই নাজিফা। ফার্স্ট পেপারে না? কলেজের স্যাররা তো ৫ এর বেশি দেয় না। I wanna take a screenshot নাও। কলেজের স্যার ৫ এর বেশি দেয় না। ঠিকঠাক লিখলে দিবে। ৫ দিবে না। ৬-৭ দিবে হয়তো। এমনি বাবা রিটেন এ ফুল মার্কস কেউ দেয় না। মানে দুঃখজনক হলেও সত্যি। নিয়েছো স্ক্রিনশট? পড়েছিলাম এগুলা। ঠিক আছে। ওকে। সো দেখো, আমরা আজকে রিটেন পার্ট নিয়ে মূলত আলোচনা করলাম। অ্যান্ড রিটেন পার্টের আমরা প্যারাগ্রাফ দেখলাম, ইমেইল দেখলাম, ফরমাল লেটার, ইনফরমাল লেটার, অ্যাপ্লিকেশন, সিভি সবই দেখলাম। এখন একটা এমন কিছু ছিল না যেটা দেখে আমি তোমাকে বলতে পারবো যে এটা খেয়ে ফেলো, এটাই আসবে। এরকম কিছু কিন্তু ছিল না। সো রিটেন বলতেই আমাদের এমন কিছু নিজের ভাষায় লিখতে হবে। তো এখন তোমাদের একটা প্রশ্ন আসে না যে আপু আমার ইংরেজি ভুল হয়। ইংরেজি ঠিকঠাক তোমার মানে এরকম ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য তুমি হচ্ছে মেক সিউর করবা যে তোমার বানান ঠিকঠাক আছে অ্যান্ড তোমার সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এই ৩ টা জিনিস ঠিক আছে। ১ম কথা হচ্ছে যে টেন্সটা আপু কিভাবে বুঝবো ঠিক আছে? যখনই তুমি কোনো গল্প লিখতে যাবা, অলওয়েজ মনে রাখবা সেটা পাস্ট টেন্স এ হয়। ঠিক আছে? যখনই কোনো প্রবলেম এর কথা বলতেছো যেটা স্টিল চলতেছে স্বাভাবিকভাবেই প্রেজেন্ট টেন্স এ। লোডশেডিং তো এখনো হচ্ছে। প্রবলেম তো এখনো হচ্ছে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স এ। আমরা যদি সচেতনতা অবলম্বন করি, তাহলে যে ভালো জিনিসপাতিগুলা হবে, এগুলো ইন ফিউচার হবে। যে আমরা যদি সবাই এগিয়ে আসি, আমরা যদি এটা করি, ওটা করি। সো ইয়েস, এভাবে আমরা টেন্সের এগুলো ফ্লো গুলো একটু মেইনটেইন করব। যে কোথায় কোন টেন্স ব্যবহার করতে হবে। বানান ভুল যাতে না হয়, এগুলো একটু আমরা খেয়াল করব। বানানে ভুল করা যাবে না। চেষ্টা করব যত কম করা যায়। রাইটিং পার্টে এমনিতেই নাম্বার কম দেয়। তোমরা অনেকেই লিখতেছো যে ৩-৪ এর বেশি ক্লাসে দেয় না। ইটস ট্রু। এইজন্যই গ্রামার পার্টটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ রাইটিং এ তো আমরা ২-৩ বাদেই কাউন্ট করি। যে ১০ এ অলরেডি ৭ ধরেই রাখি। যত ভালোই লিখি। বোর্ডে এত কম দিবে না, I'm assuring you guys বাট হ্যাঁ, কলেজে একটু কম দেয়। সো এজন্য কি করবা? যখন রাইটিং পার্ট লিখবা মানে গ্রামারে তুমি তোমার বেস্ট তো দিছো। রাইটিং পার্টে চেষ্টা করবা যেহেতু অলরেডি মার্কস কম, আর যাতে কম না আসে। কাটাকাটি কম করো। মানে অনেকে কি করে আমি তোমাকে দেখাই। ধরো হচ্ছে যে ডান, হ্যাঁ? বানানটা ভুল হইছে। তো এখন এরকম বানান ভুল হলে আমরা একটা দাগ দিলেই কিন্তু হয়ে যায়। এমন কাটাকাটি করে মনে হচ্ছে যে আজে-বাজে কি নিষিদ্ধ কথা লিখে ফেলছে যে কেটে খাতা ছিঁড়ে ফেলতে হবে। এটা করার দরকার নাই। তুমি নরমালি লিখো, ভুল হলে একটা দাগ দাও। বাট চেষ্টা করো কাটাকাটি কম করার। কাটাকাটি দেখলেই তো বিরক্ত লাগে। তখন স্বাভাবিকভাবেই কি করে? আমরা অনেকে কি করি? পাকনামি করি না? যে মাঝখান দিয়ে হচ্ছে বাংলিশ ঢুকাইয়া দেই, গান ঢুকাইয়া দেই। ভাবি কে দেখবে? আমি তো কুল। একদম অরা আমার। একদমই না, একদম 0 দিয়ে দিবে। তখন একদম 10 এ ডাবল 0 করে খাইয়া যাবো। সো এজন্য কি হবে? এটা আমাদের করা যাবে না। ঠিক আছে? রাইটিং পার্ট এর জন্য মুখস্থ করার কিছু নাই। জাস্ট প্রত্যেকটা কিভাবে কোনটা লিখতে হয় দেখো। অ্যান্ড হচ্ছে যে বাসায় একটু প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ ভালো করবা। যাদের এক্সাম সামনে তারা হচ্ছে ভালো করে একটু রিভাইজ দিয়ে যাও। এক্সাম ভালো হবে। আর যারা চাচ্ছিলা যে আপু আমি হচ্ছি অন্যান্য ওয়েতে সিভি-টিভি দেখাতে চাই, অবশ্যই গ্রুপে পোস্ট করো, আপু দেখে দিব। স্ক্রিনশট নিবা নাও। শাহেদ মানে হচ্ছে তোমার পার্থক্য, ডিফারেন্স। ওকে? সো এই তো আজকে অনেকদিন পর আমার এইচএসসি ব্যাচের সাথে দেখা হলো 26 এর সাথে। অনেকদিন পর দেখা হয়ে অনেক ভাল লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবারই এক্সাম সামনে। সবচেয়ে ইম্পোর্টেন্টলি সুস্থ থাকো। ঠিক আছে? করোনা, ডেঙ্গু সবকিছু থেকে সুস্থ থাকো। তোমাদের সঙ্গে খুবই দ্রুত আবার দেখা হবে।
ইংরেজি প্র্যাকটিস করতে ভুলো না। ইংরেজি প্র্যাকটিস করলেই সহজ। যারা লিখতেছো কঠিন, কিছুই কঠিন না। আমার মনে হয় হিব্রু ভাষা কঠিন। ইংরেজি এত কঠিন না। হিব্রু হইলে একটা কথা ছিল। ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস এবং যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।